গল্প স্রোতস্বিনী। লেখায় রূপা ইসলাম। অফিসের জন্য রেডি হয়ে ব্যাগটা কাঁধে নিতেই ফোনের রিংটোনটা বেজে ওঠে আহনাফের। এই সময় কে করবে ভাবতে ভাবতেই পকেট থেকে মোবাইল বের করে বাবার নাম্বারটা। আশ্চর্য হয়ে যায় সে। সচরাচর তার বাবা এই সময় কল দেয় না, তিনি বেশিরভাগ সময় রাতেই কল দেন। হঠাৎ এখন কল দিল কেন? কলটা রিসিভ করে আহনাফ। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি আব্বা, ভালো আছি। তোমাকে অসময়ে ফোন দিলাম, তুমি নিশ্চয় অফিসে যাবে বলে তৈরি হচ্ছ? জি আব্বা। তুমি অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি আসো আহনাফ। হঠাৎ ছুটি নিয়ে বাড়ি যেতে বলছে না আব্বা? সব ঠিক আছে তো? সবাই ভালো আছে তো? দাদির শরীর ঠিক আছে আব্বা? সব ঠিক আছে আহনাফ। কেন আসতে বলছি সেটা বাড়ি আসলেই জানতে পারবে। সাবধানে এসো, আমি রাখছি এখন। আহনাফ জানে বাবাকে কোন কিছু বলে বোঝানো যাবে না। যেতে বলেছে মানে যেতেই হবে, যদিও তার যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই, তবুও যেতে হবে, কারণ বাবার কথা সে হতে পারবে না। কিন্তু হঠাৎ করে এভাবে কেন যেতে বলছে সেটাই তো বুঝতে পারছি না। ভাবনা শেষ হলে অফিসে কল করে ছুটি নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে রে স্রোত। এই হালকা সাজেও তোকে ভীষণ মায়াবী লাগছে। দুলাভাই তো তোর দিক থেকে মুখ ফেরাতেই পারবে না রে। বান্ধবী তানিয়ার কথায়ও কোন আওয়াজ করে না স্রোত। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন ওই নীল আকাশটার সাথে সে মনে মনে খুব গভীর আলোচনায় ব্যস্ত আছে। স্রোতের কোন সাড়া না পেয়ে তানিয়া স্রোতের গায়ে হাত রাখতেই চমকে উঠে স্রোত। তানিয়া, তুই কখন আসলি? আমি তো একটু আসলাম, কিন্তু তুই এভাবে আনমনে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিস? বাবাকে ছেড়ে থাকাটা আমার জন্য খুব কষ্টের হয়ে যাবে রে তানিয়া। ছোট থেকেই বাবাকে ছাড়া কোথাও থাকিনি, কিন্তু এখন তো বাকিটা জীবন আমায় বাবাকে ছাড়াই কাটাতে হবে। সকালে উঠে বাবার মুখটা আর দেখতে পাব না রে। মেয়েদের জীবন এমন কেন হয় বলতো? এসব নিয়ে তুই আর ভাবিস না স্রোত। এটাই মেয়েদের জীবন, বিয়ে, সংসার, বাচ্চা লালন পালন, এগুলো করতেই হবে রে। বাইরে হইচই হচ্ছে রে স্রোত, মনে হচ্ছে বর এসে গেছে, আমি যাই রে। হ্যাঁ বুঝলে মা, আমার না খুব দুঃখ হচ্ছে। আমাদের কাজ করার মানুষরা চলে যাচ্ছে আহারে। রাখ তো তোর কাজ। আপদ যে বিদায় হচ্ছে এটাই সব থেকে বড় কথা। সতীনের ঝিয়ের মুখটা তো আর এখন প্রতিদিন দেখা লাগবে না। ঠিকই বলছো মা, আমার মুখটা তো মায়ের প্রতিদিন দেখতে হবে না। তুই আর আমি তো একই বাবার সন্তান লামিহা। তুই আজকের দিনটাতেও আমার সাথে এমন করে কথা বলছিস? হ্যাঁ বলছি, আর 100 বার বলবো। আসসালামু আলাইকুম। সালাম দিয়েই কাজী সাহেব ঘরে প্রবেশ করেন। বিয়ের কাজ সম্পন্ন করে তিনি চলে যেতেই কান্নায় ভেঙে পড়ে স্রোত। সে জানে তার সাথে কি হচ্ছে, কিছু ঘন্টা আগেও তো সব স্বাভাবিক ছিল। হুট করে কেমন যেন বদলে গেল জীবনটা। যাকে চিনি না জানি না, এমকোকে দেখিও নি, তার সাথে সারাটা জীবন কি করে কাটাবো? ভাবতে ভাবতে আবারও কেঁদে ওঠে স্রোত। কাঁদিস না মা। মাথায় বাবার হাতটা পেয়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় সে। তোকে আমি এই জেলখানা থেকে মুক্তি দিচ্ছি মা। আল্লাহ তোকে নিশ্চয় সুখী করবে দেখিস। যার হাতে তোকে তুলে দিচ্ছি সে একজন আদর্শ বাবার আদর্শ সন্তান, তোর অমর্যাদা কখনো হতে দিবে না। কয়েক ঘন্টা আগে আহনাফ বাড়িতে ঢুকতেই দেখতে পায় বারান্দায় বাবা পায়চারি করছে, আর বাড়ি যেন কিছুর আয়োজন চলছে। আহনাফকে দেখে মা রাজিয়া বেগম দৌড়ে ছেলের কাছে আসেন। কেমন আছিস বাবা? ভালো আছি। তুমি ভালো আছো মা? হ্যাঁ বাবা, চল ঘরে চল। রাস্তাঘাটে কোন অসুবিধে হয়নি তো আহনাফ? না আব্বা। দেখো আহনাফ, তুমি বড় হয়েছো, চাকুরি করো, তোমার বিয়েরও বয়স হয়েছে। বাবা তোমার অনুমতি না নিয়ে আমি তোমার বিয়ে করেছি, আর বিয়েটা আজকেই হবে। মেয়েটা মাশাআল্লাহ ভারী মিষ্টি দেখতে, তোমার অপছন্দ হবে না। আশা করি তুমি অমত করবে না। বাবার কথা শুনে যেন আকাশ থেকে পড়ে আহনাফ। কি বলছে তাকে বাবা? তার বিয়ে দাও আবার আজকে?
কিন্তু বাবা হুট করে এভাবে আমি কিভাবে বিয়ে করব? বাবা প্লিজ আমার কথাটা শুনুন, আমার পক্ষে এই বিয়েটা করা কোনোভাবেই সম্ভব না। আমি কথা দিয়ে এসেছি আহনাফ, আর তুমি তো জানো আমি আমার কথার বরখেলাপ কখনোই করি না। আহনাফ কিছু বলার আগেই ঘর ত্যাগ করেন শাহজাহান তালুকদার। গ্রামের প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক ছিলেন। গ্রামের সবাইও খুব সম্মান করেন আর মানও করেন। কোন ছেলে মেয়ে এই বাবার মুখের উপর কথা বলার সাহস পায় না? আর কিছু বলতে গিয়েও থেমে যায় আহনাফ। সে জানে বাবাকে কিছু বলে আর কোন লাভ হবে না। বাড়ির সামনে এসে গাড়ি থামলে ভাবনা থেকে বের হয়ে আসে আহনাফ। পাশে তাকিয়ে দেখে তার নববিবাহিত বউ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। গাড়ি আসতে দেখেই বাড়ির সবাই গাড়ির কাছে চলে আসে। বাহিরের চেঁচামেচি শুনে ঘুম ভাঙে স্রোতের। চোখ মেলে তাকিয়ে দেখে তার জন্য বরণডালা সাজিয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ। রাজিয়া বেগম এগিয়ে গিয়ে গাড়ি থেকে তাকে নামতে ইশারা করতে স্রোত গাড়ি থেকে নেমে আসে। রাজিয়া বেগম অতি যত্নে বরণ করে ঘরে তুলে তার ছোট পুত্রবধূকে ফুল দিয়ে সাজানো একটা ঘরে এনে বসায় স্রোতকে। আহনাফের মেজ বোন আনায়া খাবারের প্লেট নিয়ে আর হাতে আরেকটা ব্যাগ নিয়ে ঘরে আসেন। স্রোত, তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, ওই ব্যাগে একটা শাড়ি আছে, তুমি ওটা পরে নিও, আর হ্যাঁ, খাবারটা খেয়ে নিও কেমন? জি আপু, খেয়ে নিব। স্রোত বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খেতে বসলেই তার হুট করে মনে পড়ে আহনাফের কথা। গাড়িতে তো মানুষটা একটা কথা বলেনি, বাড়িতে আসার পর এখন অবধি তাকে দেখাই গেল না। আচ্ছা, আমার মতো ওনার বাবাও কি জোর করে এই বিয়েতে ওনাকে রাজি করেছেন? ভাবনায় পড়ে যায় স্রোত। গলা দিয়ে খাবার নামে না আর। এই জীবনে সে অনেক কষ্টের সম্মুখীন হয়েছে। সেই ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে সুখ বলে যে কিছু আছে সেটা আর স্রোত অনুভব করতে পারেনি। সৎ মায়ের ভয়ে বাবাও কেমন কুণ্ঠিত হয়ে থাকতেন। আচ্ছা, সে কি এবার জীবনে সুখ খুঁজে পাবে? নিস্তব্ধ আকাশ পানে তাকিয়ে স্রোত যখন ভাবনায় মগ্ন, তখন এই রুমে আসে আহনাফ। তুমি এখনো ঘুমাওনি কেন? আহনাফের কথায় পিছন ঘুরে তাকায় স্রোত। এই প্রথম সে সামনে থেকে দেখছে তার স্বামীকে। লম্বা, ফর্সা, সুদর্শন একজন পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে, যে কিনা তার স্বামী। স্রোত খেয়াল করে আনমনেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। কলেজ জীবনে সে কখনোই প্রেমে জড়ায়নি, ভেবে এসেছে বিয়ের সব প্রেম ভালোবাসা তার স্বামীকে ঘিরেই হবে। তবে কি এবার তার স্বপ্ন সত্যি হতে চলেছে? এভাবে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? আহনাফের কথায় লজ্জা পেয়ে যায় স্রোত। ইস, মানুষটার দিকে এভাবে তাকিয়ে আছি আমি, কি নাকি ভাবছে সে। মনে মনে কথাগুলো নিচের দিকে চোখ নামিয়ে নেয় স্রোত। আমার অনেক মাথা যন্ত্রণা করছে, আমি সোফায় গিয়ে শুয়ে পড়ছি, তুমি খাটে আরামসে ঘুমাতে পারো। আর হ্যাঁ, প্লিজ এখন কোন প্রশ্ন করো না, আমি ঘুমাতে চাই। স্রোত কিছু বলতে গিয়ে যেন বলতে পারল না, কথা যেন গলায় আটকে আছে তার। বান্ধবীদের কাছে সে বাসর রাত নিয়ে মজার ছলে অনেক গল্প শুনেছে। মনে মনে সেও তো এই রাতটা নিয়ে কত জল্পনা কল্পনা করেছিল। অবশ্য তার কপালে ভালো কিছু কবেই বা হয়েছে। নিজের মনে মনে করা প্রশ্ন আর উত্তরের জবাবে নিজেই যেন নিজেকে উপহাস্য করে তার ছেলের হাসি হাসে স্রোত। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে সে। তবে ঘুম কি আদৌ ধরা দিবে তার চোখে? ফজরের আজানের আগেই ঘুম ভাঙে স্রোতের। চোখ মেলে তাকাতেই সোফার দিকে চোখ যায় তার। কি সুন্দর আর মিষ্টি দেখতে লাগছে তার ঘুমন্ত স্বামীকে। সকাল সকাল মিষ্টি একটা হাসি ফুটে ওঠে স্রোতের ঠোঁটের কোণে। ইস, কতদিন পর স্রোত এমন মুচকি হাসি দিচ্ছে। আজান হতেই অজু সেরে নামাজ পড়ে রুম থেকে বের হয়। কিন্তু কোন দিকে যাবে সেটা যেন বুঝতেই পারছিল না। এই কি নতুন বউ, তুমি এত সকালে বাইরে বাইরেছ কেন? আসলে আমার সকাল সকাল ওঠার অভ্যাস, তো সেই জন্য আর কি। ও আচ্ছা। আচ্ছা, রান্নাঘরটা কোন দিকে, আপনি আমায় একটু দেখিয়ে দিবেন? কেন নতুন বউ, তুমি রান্ধন ঘরে কি কাম করবা? কিরে জরিনা, তুই এত সকালে কার সাথে কথা বলতেছিস? জরিনার গলার আওয়াজ পেয়ে সামনে এগিয়ে আসেন রাজিয়া বেগম। স্রোত মা, তুমি এত সকালে বাইরে বের হয়েছ কেন? আহনাফ, ও কি উঠেছে?
না মা, উনি ঘুমাচ্ছে। ঠিক আছে, চলো রান্নাঘরে যাই। নাস্তা বানাতে তোমার সাথে গল্প করা হয়ে যাবে। সকালের নাস্তা শেষে ঘরে আসে স্রোত। নাস্তা খাওয়ার সময় একবারও আহনাফকে দেখতে পেল না। ঘরেও তো নেই, হঠাৎ করে আবার গেল কোথায়? চারপাশে তাকিয়ে দেখে ঘরটা ভীষণ এলোমেলো হয়ে আছে। তাই আর দেরি না করে ঘর গুছানোর কাজে লেগে পড়ে স্রোত। অন্যদিকে আহনাফ যায় তার বাবার ঘরে। আব্বা, ভেতরে আসবো? হ্যাঁ আহনাফ বাবা, আসো, ভেতরে আসো। আব্বা, আমি আজকেই ঢাকা ফিরতে চাচ্ছি। আজকেই? হ্যাঁ। কিন্তু বাবা, মাত্রই তো বিয়েটা হলো, আর দুদিন পর না হয় যাও। আব্বা, আমি একদিনের অফিস ছুটি নিয়ে এসেছি। আপনি তো আমায় বলেননি যে আমার বিয়ে আজকেই। বললে হয়তো অফিসে বলে ছুটি আনতে পারতাম, কিন্তু আপনি তো আগে আমায় জানানোর প্রয়োজন মনে করেননি। আমার হয়তো তোমায় আগে জানানো উচিত ছিল বাবা, কিন্তু সেই জানানোর মতো সুযোগটাই আমার ছিল না। আমার উপর রেগে থেকো না বাবা। আমি দুপুরের পরই রওনা দিব আব্বা। ঠিক আছে, বৌমাকে আগেই সব গুছিয়ে নিতে বলো। মানে কি বলছেন আপনি আব্বা? ও আমার সাথে যাবে মানে? স্রোত এবার অনার্সে ভর্তি হবে। মেয়েটা অনেক মেধাবী শিক্ষার্থী, আমার স্কুলেই পড়েছে। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। আমি ওর বাবাকে কথা দিয়েছি যে ওর সব পড়াশোনার দায়িত্ব আমাদের। তুমি স্রোতকে সেখানে নিয়ে একটা ভালো কলেজে অ্যাডমিশন করিয়ে দিও। মেয়েটার স্বপ্ন পূরণ করতে তাকে সহায়তা করবে, এটা তোমার কাছে আমার প্রত্যাশা। দয়া করে এ বিষয়ে তুমি অমত দিও না বাবা। আহনাফ কোন কথা না বলেই ঘর থেকে বেরিয়ে পড়ে। এই সমস্ত যন্ত্রণা সে আর নিতে পারছে না। না পারছে বাবার মুখের উপর কোন কথা বলতে, আর না পারছে এসব সইতে। মনে হচ্ছে তার দমটা বন্ধ হয়ে আসছে। চারিদিক থেকে সে যেন একটা জালে ফেসে গেছে। এই জাল ভেদ করে কবে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে সে? বাবা, এটা কি করলে তুমি? কেমন এক দম বন্ধকর অবস্থায় ফেলে দিলে তুমি আমাকে। কি জবাব দিব আমি আমার ভালোবাসার মানুষকে? তাকে কি করে বুঝাব আমি তাকে ঠকাইনি? কি করে এই মেয়েটাকে আমি মেনে নিব, যেখানে আমার সমস্ত ভালোবাসা আমি অন্য কাউকে দিয়ে বসে আছি? না, আর ভাবতে পারছে না আহনাফ। কষ্ট, দুঃখে, যন্ত্রণায় তার ইচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে অন্য কোথাও চলে যেতে, যেখানে গেলে তাকে আর কেউ খুঁজে পাবে না। কিন্তু যাবে কোথায়? তথাকথিত এই সংসার, এই জীবন ছেড়ে আসলেই কি কোথাও যাওয়া যায়? সব ভাবনা সাইডে রেখে রুমে আসে আহনাফ। স্রোতকে রুমে দেখতে না পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। মেয়েটা হয়তো অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি এসেছে সংসার করতে, কিন্তু আসলেই কি আহনাফ পারবে তার এই স্বপ্ন পূরণ করতে? না, এই সম্ভব নয়। তবে সে আর এখন কিছু ভাবতে চায় না। যা করার সে ঢাকাতে গিয়েই করবে। স্রোত মা, আমার ছেলেটা ভীষণ ভালো। ও তোমার অযত্ন করবে না, দেখো। তুমিও ওর খেয়াল রেখো, কখনো ওর কথার অবাধ্য হইও না, কেমন? শাহজাহান তালুকদারের কথায় তবুও যেন শান্তি পায় না স্রোত। মানুষটা এখন অবধি একবারও তার সাথে কথা বলেনি। কেন বলেনি? স্রোতকে কি তার পছন্দ নয়? ভালোই তো, গতকাল আহনাফের বউ বাড়িতে আসলো, আর আজই স্বামীর সাথে শহরে যাচ্ছে আলাদা সংসার করতে। আর আমরা কত বছর হয় এ বাড়ি, কই আমরা তো স্বামীর সাথে শহরে থাকার অনুমতি পেলাম না। বড় ভাবি জিনিয়ার কথা শুনে আহনাফ ভাবে হয়তো এবার বাবা বলবে স্রোত যেন এখানে থাকে। মেয়েটার অনার্সে ভর্তির সময় আর বেশি দিন নেই। শহরের একটা ভালো কলেজে পড়বে বলেই ওর বাবা অনেক আশা নিয়ে ওরে এই বাড়ির বউ করে পাঠিয়েছে। আমি কি করে এই বাড়িতে ওরে রাখি বলতো? হ্যাঁ, কয়েকটা দিন এখানেও থাকলে আমাদের ভালোই লাগতো, কিন্তু আহনাফের অফিস আছে কালকে, তাই আজ ওদের যেতে হবে। আর কি বললে বড় বউ? আর হ্যাঁ বড় বউ, তোমার যদি শহরে গিয়ে স্বামীর সাথে আলাদা সংসার করতে ইচ্ছে করে, তবে আমি অনুমতি দিচ্ছি, তুমি যেতে পারো। বড় বউয়ের উদ্দেশ্য কথাগুলো বলেই শ্রোতদের বিদায় দিয়ে ঘরে চলে যান শাহজাহান তালুকদার। অন্ধকার রাতে বাস ছুটে চলছে শহরের পথ ধরে। জানালার বাইরে তাকিয়ে অন্ধকার আকাশটাকেই পর্যবেক্ষণ করছে স্রোত। এই অন্ধকারেই তো তার জীবনটাও তলিয়ে ছিল, এবার হয়তো তার জীবনেও আলো আসবে। তার পড়াশোনা করা,
চাকুরি করার স্বপ্নটা এবার বুঝি সত্যি হবে। বাবার দেখানো সেই আলোর রঙের গল্পের মতো কি কখনো পরিপাটি হবে তার জীবন? আস্তে আস্তে অন্ধকার শেষে ভোরের আলো ফুটে ওঠে। এটা সেই ভোরের আলো যে ভোরের আলোয় স্রোত ভেসে এসেছে তার নতুন জীবন গড়ার লক্ষ্যে। এটা তোমার রুম স্রোত, তুমি এখানে থাকবে। আর আপনি? আমি আমার রুমে থাকবো। তোমার মতো গৃহ মেয়েকে বাবা আমার গলায় ঝুলিয়ে দিল। তুমি কি ভাবছো তোমার সাথে আমি সংসার করব? আমার বাবা কি বাধ্য করবে তোমার সাথে আমার সংসার করতে? যত সব ঝামেলা আমার কপালে এসেই জুটেছে। আমার লাইফস্টাইলের সাথে তোমার লাইফস্টাইল মিলে। প্লিজ আমাকে নিয়ে দিবা স্বপ্ন দেখা বাদ দাও। আহনাফের কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে স্রোতের। তার জীবনে কি শুধু কষ্টই লেখা আছে? সুখ পাখি কি তার ডাকে কখনো সাড়া দিবে না? যে প্রথম দেখাতেই আহনাফের প্রেমে পড়ে গেছে, তবে কি সে ভুল মানুষের প্রেমে পড়ল? একটু দম নেয় আহনাফ। মেয়েটার তো দোষ দিলে চলে না। মেয়েটাও হয়তো তার ইমতো বাধ্য হয়েছে বিয়েটা করতে। ভাবনা শেষে আবার বলতে শুরু করে সে, দেখো আমি জানি না তুমি কোন পরিস্থিতিতে পড়ে বিয়েটা করেছো, কিন্তু আমি এই বিয়েটা আমার নিজের ইচ্ছেতে করিনি। আর সব থেকে বড় কথা, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। সংসার করতে গেলে ভালোবাসা লাগে, যেটা আমি অন্য কাউকে দিয়ে বসে আছি। দেখো আমায় ভুল বুঝো না তুমি। তোমার স্বপ্ন পূরণ করতে আমি তোমাকে হেল্প করব যতটা পসিবল। তোমার পড়াশোনার সব দায়িত্ব আমার। তুমি পড়াশোনা শেষ করে জব নিয়ে তোমার নিজের জীবনটা নিজে গুছিয়ে নিও। জব না পাওয়া অবধি তুমি এখানেই থাকতে পারো, তবে হ্যাঁ, আমার বউ পরিচয় নয়, আমার কাজিনের পরিচয় থাকবে। স্রোত বিনা বাক্যে সব মেনে নেয়। সেদিনের মতো কথা সেখানেই শেষ হয় তাদের। সব ভাবনা শেষে স্রোত এটা ভেবেই শান্তি পায় যে তাকে আর সৎ মায়ের হাতের মারও তো খেতে হবে না। 3 বেলা খাবারের জন্য কথা তো শুনতে হবে না। হয়তো সব ভালো একসাথে হয় না। সে যে পড়াশোনা করতে পারবে এটাই তার সব থেকে বড় পাওনা। সকাল সকাল উঠে রান্নাঘরে যায় স্রোত। বাহ, সব তো খুব সুন্দর করে গোছানো। লোকটা মনে হচ্ছে বেশ পরিপাটি ধরনের। ঠিকই বলেছ। আমার সব জিনিস আমি সুন্দর করে গুছিয়ে রাখতেই পছন্দ করি। আহনাফের কথা শুনে লজ্জা পেয়ে যায় স্রোত। এভাবে বলা হয়তো তার ঠিক হয়নি। রান্না পারো তুমি? হ্যাঁ পারি তো। সব রকমের রান্না পারি। বাহ, তাহলে তো ভালোই হলো। তুমি পড়াশোনার পাশাপাশি রান্না করতে পারবে তো? দেখো আমি চাই না তুমি পড়াশোনার সাথে কোন কম্প্রোমাইজ করো। কারণ আমি তোমার অনেক ইচ্ছেই হয়তো পূর্ণ করতে পারবো না, তবে তোমার পড়াশোনা করার ইচ্ছেটা আমি পূরণ করতে চাই। আপনি একদম চিন্তা করবেন না। বাড়িতে আমি বাড়ির সব কাজ করেই পড়েছি, আমার এসবে অভ্যাস আছে। ও আচ্ছা, তুমি রান্না করে খাবার খেয়ে নাও, আমি একটু বাইরে থেকে আসছি। আর হ্যাঁ, আমি ছাড়া কেউ দরজা নক করলে খুলবে না, ওকে? আচ্ছা। যতটা খারাপ আমি ভেবেছিলাম লোকটা ততটা খারাপ না। কথাটা বলে মনে মনে মুচকি হাসি হাসে স্রোত। প্রায় ঘন্টা 2 পরে ফিরে আসে আহনাফ, হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে। হাত ভর্তি ব্যাগ দেখে প্রশ্ন করে স্রোত, এত ব্যাগ কেন আপনার হাতে? এগুলোতে অনেকগুলো 3 পিস, বোরখা, হিজাব আর মোটামুটি মেয়েদের যা লাগে প্রায় সবই আছে। তুমি রেডি হয়ে নাও, আমি আজই তোমাকে কলেজে ভর্তি করে দিব। স্রোত অবাক হয়ে যায় আহনাফের ব্যবহারে। এই তো রাতে কতগুলো কড়া কথা শোনালো, অথচ সকাল থেকেই এত ভালো বিহেভ করছে। মনে মনে সিদ্ধান্ত নেয় স্রোত সুযোগ পেলে সেও এই ঋণ পরিশোধ করে দিবে, সে কারোর কাছে ঋণী থাকবে না। শহরের এই অলিগলি রাস্তা পার হতে স্রোত কেমন জড়সড় হয়ে যাচ্ছিল। গ্রামে থাকা এই মেয়েটার কাছে সবকিছুই যেন ধোঁয়াশা লাগছে। যেই জীবনটা আমি চেয়েছিলাম তা হয়তো আমার কল্পনাতেই থেকে যাবে, কিন্তু যেই জীবনটা আমি এখন পেয়েছি সেটা আমি হারাতে চাই না। আমার একদিন সব হবে, নিজের একটা বাড়ি হবে, নিজের একটা মানুষ হবে, যাকে নির্দ্বিধায় বলতে পারবো আমার জমিয়ে রাখা মনের সব না বলা কথা। এই মেয়ে শোন। ক্লাসরুমে বসে একা একা যখন স্রোত ভাবনায় বিভোর ছিল, তখন ইকারোর ডাকে হুঁশ ফিরে তার। জি। আমাকে বলছেন? হ্যাঁ। তুমি একা বসেছিলে তাই তোমার কাছে আসলাম।
সবাই তো বাইরে, তুমি একা বসে কি ভাবছো? না তেমন কিছু না। আজকে প্রথম ক্লাস তো আমার, তেমন কিছু চিনি না, আমি তাই ক্লাসেই বসে আছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি নীলিমা চৌধুরী, নীলা। আমিও প্রথম বর্ষের তোমার ক্লাসমেট। ও, আর আমি হচ্ছি মেহেরিমা তাজনীন স্রোত। বা, খুব মিষ্টি তো তোমার নামটা। আচ্ছা চলো, তোমাকে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা চলো। রাত 10টা 30 মিনিট। ড্রিম লাইটের আলোতে ডায়েরি লিখতে বসেছে স্রোত। আজ যে তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। এই সূচনায় আছে বড্ড একা, যে মানুষটার উচিত তার পাশে থাকা, কাছে থাকার। সে আজ কাছে থেকেও যেন যোজন যোজন দূরের কেউ। তবে আজকের দিনটা তার বেশ কেটেছে। নীলা মেয়েটা খুবই মিশুক, অল্প সময়ের ব্যবধানে মেয়েটাকে কেমন আপন আপন মনে হচ্ছে তার। ডায়েরিটা আবারও যত্নে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে স্রোত। কাল যে তার ক্লাস আছে। কি রান্না করছো আজকে? সকাল সকাল রান্নাঘরে আহনাফকে হুট করে দেখে চমকে উঠে স্রোত। আপনি এত সকালে রান্নাঘরে? হ্যাঁ, হঠাৎ মাথায় খুব পেইন হচ্ছে, রাত থেকে, একটু চা করে দাও তো আমাকে। আচ্ছা আপনি বসুন, আমি নিয়ে আসি। ঠিক আছে। চুলাতে লাউ চিংড়ির তরকারি দেওয়া ছিল। চুলা থেকে কড়াইটা নামিয়ে আগে চা বসিয়ে দেয় স্রোত। এই যে রান্নাঘর, সে নিজের মতো রান্না করছে, যা ইচ্ছে হচ্ছে। তার রান্নার ভুল ধরার মতো কেউ নেই। ভুল হলে মারা খাওয়ার ভয় নেই। 3 বেলা খাওয়ার খোঁটা শুনতে হচ্ছে না। এইসব থেকে যে সে মুক্তি পাবে, এটা কি ভাবনা ছিল? ভাগ্যিস সেদিন বিয়েতে মতো দিয়েছিল। হয়তো সে স্বামীর ভালোবাসা পাবে না কখনোই। হয়তো এই সংসারটা তার ক্ষণিকের দাসের ঘর। তবু এই যে এই মুহূর্তগুলো, এটাই বা কম কি? হয়তো বিধাতা তার জন্য আরো সুন্দর কিছু লিখে রেখেছেন। চাটা হয়ে এলে আহনাফকে দিয়ে এসে আবারও তরকারির কড়াইটা বসিয়ে দেয় স্রোত। সমস্ত রান্না শেষ করে টেবিলে সাজিয়ে নিজে যায় ফ্রেশ হতে। একেবারে কলেজের জন্য তৈরি হয়ে এসে খাবার টেবিলে বসে। আহনাফ তখনও খাবার খাওয়া শুরু করেননি। তা দেখে প্রশ্ন করে স্রোত, আপনি এখনো খাচ্ছেন না যে? ও, এসেছো তুমি? আব্বা মা তোমার সাথে কথা বলতে চেয়েছেন। কথা বলে নাও। আর হ্যাঁ, আমাদের ভিতরকার ব্যাপারটা তারা যেন জানতে না পারে। স্রোত মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে ফোনটা কানে নেয়। রিং হচ্ছে। আসসালামু আলাইকুম বাবা। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম মা। আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো তো? জি বাবা, আলহামদুলিল্লাহ। কলেজের প্রথম দিন কেমন কাটলো তোমার মা? খুব ভালো কেটেছে বাবা। ঠিক আছে মা, ঠিকমতো পড়াশোনা কইরো কেমন? আমি আবার পরে ফোন দিব, ভালো থেকো। আপনারাও ভালো থাকবেন বাবা। কলটা কেটে গেলে ফোনটা আহনাফের দিকে বাড়িয়ে দেয় স্রোত। কিন্তু সেটা আহনাফ না নিয়ে বলে উঠে, ওইটা তোমার ই ফোন, তোমার জন্যই কাল কিনে এনেছি। কলেজে যাচ্ছ, ফোন তো লাগবেই, আর সব থেকে বড় কথা, এটাও আব্বার অর্ডার ছিল। খাওয়ার শেষ করে অফিসের জন্য বেরিয়ে যায় আহনাফ। টেবিল গুছিয়ে স্রোত রওনা নেয় কলেজের জন্য। কলেজ, পড়াশোনা, বাড়ির কাজ, রান্না বান্না সব মিলিয়ে খুব সুন্দর দিন কাটছিল স্রোতের। আজকাল আহনাফ ও কেমন বন্ধুর মতো আচরণ করে। আচ্ছা, আহনাফের মনে কি সে একটু হলেও ভালোবাসা পাওয়ার মতো জায়গা করতে পেরেছে? নাকি আহনাফ এখনো থেকে দয়া ই করে যাচ্ছে? একটা বছর এই গেছে, অথচ তাদের মধ্যকার দেয়াল আজও সেই প্রথম দিনের মতোই রয়ে গেছে। আহনাফ তাকে কি কখনোই মেনে নিতে পারবে না? ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল স্রোত ও নীলা, এমন সময় সেখানে তার বাকি ফ্রেন্ড দিয়া, নূপুর, পাভেল, জিয়ান এসে জয়েন করে। এই সেকেন্ড ইয়ারের ক্লাস তো শুরু হতে চলল। বাট এবার কি নবীন বরণ হবে না? সবার উদ্দেশ্য প্রশ্ন করে দিয়া। হবে তো, এই তো কালকেই শুনলাম সামনের মাসেই নাকি হবে। এবার কিন্তু আমরা সবাই পারফর্ম করব। এই স্রোত, তুই এত চুপ করে আছিস কেন? ভাবছি বুঝলি যে কি পারফর্ম করা যায়। সিরিয়াসলি স্রোত, তুই পারফর্ম করবি?
অবাক হয়ে স্রোতকে প্রশ্ন করে পাভেল, কেন ভাই, আমার দ্বারা কি পড়াশোনা বাদে অন্য কিছু হতে পারে না? কি জানি বইন, তুই তো কলেজ টু টিউশন, টিউশন টু বাড়ি, আর চোখ টু বই ছাড়া আর কিছু বুঝিস না, আর কিছু করিস না। পাভেলের কথা শুনে সবাই হাসিতে মেতে ওঠে। এত সুন্দর এত হাস্যোজ্জ্বল ফ্রেন্ড সার্কেল পেয়ে স্রোত সত্যিই অনেক হ্যাপি ফিল করে। কলেজে ভর্তি হওয়ার কয়েকদিন পর যখন স্রোত নীলাকে বলে সে টিউশন পড়াতে চায়, তখন নীলা আর ওর এই বন্ধুগুলো মিলেই স্রোতকে 3টা টিউশন খুঁজে দেয়। আর সেখান থেকে স্রোত ভালো একটা অ্যামাউন্ট পেত। আর এখন সে 4টা টিউশন পড়ায়, পড়াশোনা আর তার খরচের জন্য আহনাফের থেকে টাকা নিতে হয় না এখন তার। এই কিরে স্রোত, কি ভাবছিস? জোকস করছিলাম ইয়ার, তুই কি মন খারাপ করলি? পাভেলের কথায় ধ্যান ভাঙে তার। আরে আমার আবার মন খারাপ? মন থাকলে তো খারাপ হবে। তবে শোন না, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, চল না ক্যান্টিনে যাই। কথাটা সবার চোখ এড়ালে নীলার এড়ায়নি। সে ঠিকই বুঝেছে স্রোত কিছু একটা নিয়ে চিন্তায় আছে। রাতের এই অন্ধকারের মতোই স্রোতের জীবনটাও অন্ধকারে ডুবে গেছে। মা মারা যাওয়ার পর বাবা ছিল তার একমাত্র ভরসা, অথচ কয়েকদিন আগে সে তার সেই ভরসাটুকুও হারিয়ে ফেলেছে। তাকে শূন্য করে তার বাবাও তাকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে। বাবা নামক বটবৃক্ষ তার মাথার উপর থাকে, সেই জানে দুনিয়া দেশে কতটা নিঃস্ব। আমায় একা করে কেন চলে গেলে বাবা? তোমায় আমি শেষবারের মতো শেষ দেখাটা দেখতে পারিনি বাবা। আমার জন্য ওরা কেউ একটুও অপেক্ষা করেনি। তোমায় তো আমি আমার কাছে রাখবো বলেছিলাম বাবা। এত আগে কেন চলে গেলে তুমি? বাবার ছবিটা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে স্রোত। কয়েকদিন আগে হঠাৎ আহনাফ তাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলে। স্রোত জিজ্ঞেস করলে জানায় গ্রামে যেতে হবে। স্রোত কারণ জানতে চাইলে বলে স্রোতের বাবা নাকি অসুস্থ। বাবার অসুস্থতার কথা শুনে জলদি রেডি হয়ে বের হয় আনাফের সাথে। অথচ গ্রামে গিয়ে শুনে তার বাবা মারা গেছে, এমনকি তার দাফনও হয়ে গেছে। তার শুনে স্রোতের সারা শরীর কেঁপে উঠে নিস্তব্ধ হয়ে যায় সে। সৎ মাকে প্রশ্ন করার আগেই সৎ মা চুলের মুঠো ধরে জানতে চায় সে এই বাড়ি কেন এসেছে। ব্যথা পাওয়া সত্ত্বেও একটুও শব্দ করে না স্রোত। আহনাফ এসে ছাড়িয়ে নেয় স্রোতকে। আপনারা এতগুলো গ্রামের মুরব্বি থাকতে স্রোত না আসা অব্দি একটু অপেক্ষা করতে পারেননি? আহনাফের কথা শুনে তখন এগিয়ে আগে সারাহান তালুকদার। আমাদের কারোর কথায় শুনেননি ওই মহিলা? স্রোতের সৎ মাকে উদ্দেশ্য করে বলেন, কেন অপেক্ষা করব ওর জন্য কেউ? ও কেন আইছে এই বাড়ি? ওরে চইলা যাইতে কন, ও বাড়ি কি না, ওর চেহারাও আমি দেখতে চাই না। ওর দুঃখেই আমার স্বামী মহিলা গেছে। ওরে যাইতে কন ইহান থিকা আপনারা। এতদিন কেন খোঁজ নেই নাই বাপের? বড়লোক বাড়ি বিয়ে হইছে, 2টা পয়সা দিয়েও তো বাপের খোঁজ নেই নাই, অহনাইছে মরা বাপরে দেখবার। সৎ মায়ের তিক কথা বুকে আঘাত হানে স্রোতের। কি করে মানুষ এত সুন্দর মিথ্যে কথা বলতে পারে? সে প্রতি মাসে টিউশনের টাকা পেলে কিছু টাকা বাবার ঔষধের জন্য বাড়িতে পাঠাতো। আহনাফ জানার পরও সেও টাকা দিতে চেয়েছিল, কিন্তু স্রোত তা নেয়নি। টাকা নেওয়ার সময়ই শুধু কথা বলতে দিত বাবার সাথে, অথচ বাকি সময় কল দিলে রিসিভ করতো না। কিন্তু স্রোত সেই সবের কিছুই বলে না আর। আহনাফ আর তার বাবা স্রোতকে তাদের বাড়ি নিয়ে যায়। পরের দিন আহনাফ জানতে চায় সে গ্রামে কিছুদিন থাকবে কিনা, কিন্তু স্রোত জানায় সে থাকবে না। নানান লোকের নানান কথা শোনার শক্তি আর তার মধ্যে নেই। সে প্রতিজ্ঞা করে সে আর কখনোই আর এই গ্রামে ফিরবে না। তার বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ সে কখনোই চাইবে না। ফজরের আজানে ঘুম ভাঙে স্রোতের। বাবার ছবিটা বুকে জড়িয়ে কখন যে ফ্লোরেই ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই তার। উঠে অজু করে নামাজ পড়ে রান্নাঘরে যায় স্রোত। রান্না সেরে নিজে খেয়ে আহনাফের জন্য খাবার রেডি করে চলে যায় টিউশন পড়াতে। আগে তো দিনে একবার হলেও দেখা হতো তাদের, কিন্তু এখন সেটা হয় না। বাজারের লিস্ট কাগজে লিখে টেবিলে রেখে যায়, আর তা দেখে আহনাফ বাজার এনে রাখে। সকালে বের হয়ে রাতে ফিরে স্রোত। আর যখন আহনাফ ফিরে তখন স্রোতের রুমের দরজা আটকানো থাকে। আহনাফের ইচ্ছে হলেও আর ডাকা হয় না স্রোতকে।
কোন অধিকারে রাখবে সে তাকে? লাস্ট কবে স্রোতের মুখটা সে দেখেছে মনে নেই তার। আহনাফ ভালো করেই বুঝতে পারে স্রোত তার মুখোমুখি হতে চায় না। তাই সেও আর তাকে মুখোমুখি করার আগ্রহ দেখায় না। আচ্ছা, আহনাফ কি তবে মেয়েটার সাথে খুব অন্যায় করে ফেলছে? কিন্তু তার তো কিছু করারও নেই, সে যে অন্য কারো কাছে দায়বদ্ধ। এই স্রোত, শোন না, তোর সাথে একটু কথা ছিল আমার। যাওয়ার পথে পা বাড়াতেই নীলার কথায় দাঁড়িয়ে যায় স্রোত। হ্যাঁ বল। আচ্ছা স্রোত, তুই আমাকে তোর ভালো বন্ধু ভাবিস তো? হঠাৎ এমন কথা? তুই খুব চিন্তায় আছিস স্রোত, আমি বুঝতে পারি সেটা। অথচ তুই আমায় কিছুই বলতে চাস না। তোকে জিজ্ঞেস করব সেই সুযোগটা দিস না আমায়। কি হয়েছে তোর? যার কিছুই নেই তার আবার হবে কি বলতো? এভাবে কেন বলছিস তুই? তোকে একদিন সব বলবো, কিন্তু এখন নারে, সময় আসুক তারপর বলবো। আমার টিউশন আছে রে, আমি যাই, রাতে ফ্রি হয়ে কল দিব কেমন? প্লিজ নীলু, রাগ করিস না। কথাগুলো বলেই পা চালিয়ে নিজের গন্তব্যের দিকে রওনা দেয় স্রোত। নীলা মেয়েটা ভীষণ রকম আপন হয়ে গেছে তার, তবে কেন যেন নিজের কষ্টের সে কাউকে বলতে চায় না। নিজের দুঃখ সে একাই নিজে বয়ে নিতে চায়। এই মেয়ে দেখে হাঁটতে পারো না? মন কোথায় রেখে হাঁটো, হ্যাঁ? এখন চাপা পড়তে চলেছিলে গাড়ি নিচে। নিজের জানের মায়া নেই নাকি? আনমনে ভাবতে ভাবতে কখন যে মাঝ রাস্তায় চলে গেছে সেটা খেয়ালই হয়নি স্রোতের। ভাগ্যিস লোকটা ছিল। সারাদিনের ক্লান্ত শরীরটা যখন আর চলছিলই না, তখন সে মাঝ রাস্তাতেই অচেতন হয়ে পড়ে যেতে নিতেই লোকটা আবারও আঁকড়ে ধরে তাকে। অনেকটা সময় পর যখন তার হুঁশ আসে, তখন সে খেয়াল করে সে একটা বিছানায় শুয়ে আছে আর পাশে বসে আছে নীলা, পাভেল আর দিয়া। তোরা এখানে আর আমি এখন কোথায় আছি? তুই আমার বাসায় আছিস স্রোত। নীলা উত্তর দেয়। তোর বাসায়? তুই রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলেছিলি স্রোত। আনমনে হাঁটতে হাঁটতে তুই বাসের নিচে চাপা পড়তে গিয়েছিলি। আর তোকে যে বাঁচিয়েছে সেই আমাদের ফোন দেয়, সেখান থেকে তোকে আমার বাসায় নিয়ে এসেছি। ও আচ্ছা। কিন্তু আমায় এখন বাসায় ফিরতে হবে নীলু। কি বলিস স্রোত, তুই এখন কিভাবে বাসায় যাবি? তুই এখনো অনেকটা দুর্বল। আর জানিস রাত 10টা বেজে গেছে। আমার বাবা মা তো পাভেল আর দিয়াকে থেকে যেতে বলেছে। প্লিজ স্রোত, আজকে তুই আমার এখানেই থেকে যা, বাসায় ফোন করে বল। না রে, পসিবল না, আমাকে যেতেই হবে, তেমন একটা রাত হয়নি। আমি চলে যেতে পারবো। আচ্ছা নীলু, ও যখন যেতে চাইছে বারণ করিস না, আমি ওকে পৌঁছে দিব। আর দিয়া, তুই বরং নীলার বাসা থেকে যা আজকে। আমি তো বাইক নিয়ে আসছি, তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো স্রোতকে। নীলু আর তার বাবা মা তাকে ছাড়তেই চাচ্ছিল না। তাদের কোনো মতে বুঝিয়ে পাভেলের বাইকে এসে উঠে স্রোত। স্রোতকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে পাভেলও চলে যায় তার বাসায়। বাসায় এসে দেখে আহনাফ এখনো ফিরেনি। রাত 11টা বাজতে চললো, অথচ আহনাফ এখনো ফিরেনি কেন? স্রোত আর ভাবতে পারে না, হয়তো অফিসে কোন দরকারি কাজ পড়ে গেছে। এলোমেলো পায়ে ক্লান্ত শরীরে বিছানায় গায়ে এলিয়ে দেয় স্রোত। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। স্রোত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙে তার। তাড়াতাড়ি করে দরজা খুলে দিতেই আহনাফ ভেতরে ঢুকে। অনেকদিন পর মুখোমুখি হয় স্রোত আর আহনাফ। এত রাত হলো আজকে ফিরতে? কোথায় ছিলেন? হুট করেই আহনাফকে প্রশ্ন করে বসে স্রোত। আমি কোথায় ছিলাম, কখন ফিরবো আর কখন ফিরবো না, সেটার কৈফিয়ত কি তোমায় দিতে হবে? কে তুমি? চড়ে আছো তো আমার ঘাড়ের উপর, নামার তো নামই নিচ্ছ না। আমার বাসায় থেকে আমাকেই প্রশ্ন করছো? খুব সাহস হয়েছে তোমার, তাই না? সরো সামনে থেকে। আহনাফের এমন কথায় অবাক হয় না স্রোত। সে তো জানতোই এমন কথা তাকে একদিন না একদিন শুনতেই হবে, এই বাড়িও তাকে ছাড়তে হবে। হয়তো এই বাড়িটা ছাড়ার সময় হয়ে এসেছে তার। কালকেই বাসা খোঁজা শুরু করবে সে। যত দ্রুত সম্ভব এখন চলে যেতে হবে তাকে। তবে সবকিছু ছেড়ে যাওয়ার আগে আহনাফের কাছে সে যতটা ঋণী তার কিছুটা হলেও সে কমিয়ে যাবে। ক্যাম্পাসে ভীষণ চিন্তিত অবস্থায় বসে আছে স্রোত।
পাশেই নীলা বসে আছে তার মুখপানে তাকিয়ে। নীলা ভেবে পায় না এই বয়সে এই মেয়েটার এত কিসের কষ্ট, কিসের এত চিন্তা। মন খুলে হাসে না, সারাক্ষণ বই মুখ গুজে থাকবে, নয়তো আনমনে কিছু একটা ভাববে, অথচ জিজ্ঞেস করলে বলবে কিছু হয়নি, কিছুই ভাবছি না। স্রোত খেয়াল করে নীলা তার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। এই নীলু, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই বিষণ্ণ আছিস কেন বলতো? আসলে আমার একটা নতুন বাসা দরকার রে, আগের বাসাটায় থাকা পসিবল হচ্ছে না। কেন, কোন সমস্যা হয়েছে? না তেমন কিছু না, বাট আমি বাসাটা চেঞ্জ করতে চাচ্ছি। হয়ে যাবে, বসো, চাপ নিও না। একটু কম ভাড়ার মধ্যে হলে ভালো হতো নীলু। তুই চিন্তা করিস না, তুই কবে বাসায় উঠবি সেটা বল। আমি 2 দিনের মধ্যেই উঠে যাব। নীলুর সাথে কথা বলেই টিউশন পড়ানোর উদ্দেশ্য বেরিয়ে পড়ে স্রোত। অন্যদিকে নীলু তার ফোন বের করে কল দিতেই অপর পাশ থেকে বলে ওঠে, হ্যাঁ নীলা বল। তোমার স্রোতস্বিনীর জন্য একটা সুন্দর কিউট বাসা দরকার। সে তার পুরাতন বাসায় থাকবে না, আমায় আজ বলবো নতুন বাসা খোঁজার জন্য। কবে উঠবে নতুন বাসায়? বললো তো 2 দিন পর। ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। তোমায় ঠিক মনের কতটা গভীর থেকে ভালোবাসি তা তুমি কবে জানবে স্রোতস্বিনী? তোমার চোখের দিকে তাকিয়ে কবে বলতে পারবো যে তুমি আমার স্রোতস্বিনী? হুট করে তোমায় দেখে আমি থমকে দেখি জীবনের মাঝপথে। নীল রঙের আমার স্রোতস্বিনী, আমায় আকুলতার সাগরে ভাসিয়ে দিয়েছ তুমি। নীলার কলটা কেটে আনমনে কথাগুলো বলে উঠে সমুদ্র। বাসা থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে বাসা খোঁজার উদ্দেশ্য। সে চাইলে ফোন করেই সব ম্যানেজ করতে পারতে, কিন্তু সে নিজে দেখে শুনে সব রেডি করে রাখবে তার স্রোতস্বিনীর জন্য। রাতে নিজের পড়ার টেবিলে বসে বই পড়ছিল স্রোত, তখন কল আসে নীলার। নীলা জানায় বাসা পেয়ে গেছে। এত তাড়াতাড়ি এই শহরে সে বাসা পেয়ে যাবে ভাবতেই অবাক লাগছে তার। তাও আবার কলেজের কাছেই, ভাড়াও তার বাজেটের কাছেই। অত কিছু না ভেবে মনে মনে সে ভীষণ খুশিই হয়। নীলার সাথে কল রাখতেই দরজার নক করার আওয়াজ আসে তার কানে। দরজা খুলতেই দেখে আহনাফ দাঁড়িয়ে আছে দরজার বাইরে। বই পড়ছিলে? আহনাফের প্রশ্নে হ্যাঁ সূচক উত্তর দেয় স্রোত। একটু বাইরে আসবে, কথা ছিল তোমার সাথে। দুইজনেই ড্রয়িং রুমের সোফায় এসে বসে। আহনাফ তাকিয়ে দেখে জ্বরসর হয়ে বসে স্রোত। মেয়েটাকে সে কখনোই হ্যাপি থাকতে দেখেনি, মন খুলে হাসতে দেখেনি। সব সময় কেমন নীরব হয়ে থাকে। এত ভালো একটা মেয়ের সাথে সে অন্যায় করছে না তো? আজ সে যা বলবে তা সহ্য করতে পারবে তো মেয়েটা? বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করে আহনাফ। পরক্ষণেই তার মনে হয় তার ভালোবাসার মানুষটার কথা, তাই নিজেকে সামলে নিয়ে সবকিছু বলার প্রস্তুতি নেয়। আহনাফের এমন নীরবতা দেখে সব বুঝে যায় স্রোত। কারণ স্রোত তো জানে তাকে কি বলবে তার স্বামী। হ্যাঁ, স্বামী, এই লোকটা তার স্বামী, অথচ আজ অবধি কখনো স্রোত বুঝতেই পারেনি স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়। শুধু বইয়েই পড়ে এসে এই সম্পর্কের গভীরতা, কিন্তু স্বামী থাকা সত্ত্বেও স্বামীর ভালোবাসা তার কপালে জুটেনি। কি সাংঘাতিক দুর্ভাগা সে! ভাবতেই তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। স্রোত, কালকে রাতের ওই বিহেভিয়ারের জন্য আমি সত্যিই খুব দুঃখিত। আসলে হুট করে কেন যেন মেজাজ হারিয়ে ফেলছিলাম। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আপনি যা বলেছেন সেগুলো তো সত্যি কথা, তাহলে আমি কিছু মনে কেন করব? না মানে আমি আসলে ওইভাবে বলতে চাইনি। আসল কথাটি বলুন। আসলে অনেক রাত হয়েছে তো আমি ঘুমাবো। তাহলে তুমি ঘুমাও, কথাটা বরং কালকেই বলি, কালকে আমার অফিস ছুটি আর তোমারও তো কলেজ বন্ধ। ঠিক আছে, কালকেই বললেন। আর কথা বাড়ায় না স্রোত, সে সোজা গিয়ে রুমের দরজা বন্ধ দেয়। দুচোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে তার। দুনিয়ায় এত শত মানুষ, অথচ তাকে নিয়ে ভাবার মতো কেউ নেই। বুকে আগলে রাখার মতো কেউ না। পাশে এসে ভরসা দিবে, ভালোবাসবে এমন একটা মানুষও তার নেই। কি দুর্ভাগা কপাল নিয়ে জন্মেছি আমি। ভাবতেই আরো কান্নার বেগ বেড়ে যায় স্রোতের। সকালে বাইরের কথার আওয়াজে ঘুম ভাঙে আহনাফের। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখতে পায় সোফায় তার বাবা মা আর বড় ভাই বসে আছে।
এত সকালে তাদের দেখে অবাক হয়ে যায় আহনাফ। সে ভেবে পায় না হঠাৎ করে তারা এখানে এসেছে কেন। তবে কি স্রোত তাদের খবর দিয়ে এনেছে? কিন্তু স্রোত কেন তাদের ডেকে আনবে? সে তো কাল রাতে যা বলবে ভেবেছিল, তার কিছুই বলে উঠতে পারেনি। আপনি উঠে গেছেন? আমরা সবাই আপনার জন্যই অপেক্ষা করছিলাম। চলুন সবাই মিলে আগে সকালে নাস্তাটা করি, তারপর বাকি কথা হবে। বাকি কথা মানে? ভাবনায় পড়ে যায় আহনাফ। সবাই কি বলতে এসেছে তাকে? খাবার টেবিলে আহনাফ বসেছে ঠিকই, কিন্তু চিন্তায় তার আর খাওয়া হয়ে ওঠে না। স্রোতের চোখ এড়ায় না আহনাফের এমন দুশ্চিন্তায় ভরা মুখ। মনে মনে হাসে স্রোত। আজকের পর আপনাকে আর চিন্তা করতে হবে না কোন বিষয় নিয়েই। আজকে থেকে একটা নতুন দিনের সূর্যোদয় হবে আপনার জীবনে। স্ত্রী হিসেবে কোন দায়িত্ব ই তো পালন করার সুযোগ হয়ে ওঠেনি আমার, তবে মানুষ হিসেবে অন্য একজন মানুষের ভালোবাসাকে কাছে এনে দেওয়ার সুযোগ হয়েছে আমার। আর আমি এই সুযোগটা হারাতে চাই না। থাকুক না লুকোনো আমার কিছু অবব্যক্ত অনুভূতি অভিমানের অন্তরালে। হয়তো দোষটা এখানে আমার, আহনাফ এই জন্য আর এতিম মেয়েটার জীবনে এমন একটা দিন আসলো। আমি যদি হুট করে এমন সিদ্ধান্ত না নিতাম, আমি যদি একবার তোমার কথাগুলো শুনতাম, তাহলে হয়তো এমন একটা সিচুয়েশনে আজকে আমাদের পড়তে হতো না। আমি তো ভুল করেই ফেলছি, এবার স্রোত যেটা চাচ্ছে সেটাই হবে। শাহজাহান তালুকদার কথাগুলো বলে মাথা নিচু করে ফেলে, তখন স্রোত তার কাছে এগিয়ে যায়। না বাবা, আপনি কোন ভুল করেননি। বাবা মা কি কখনো সন্তানের ক্ষতি চায় বলুন? আপনি তো আপনার ছেলের আর আমার ভালোর জন্যই সেদিন বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলেন। বাবা, সেদিন যদি আপনি এই সিদ্ধান্তটা না নিতেন, তাহলে হয়তো আমার আর কোন অস্তিত্বই থাকতো না। হয়তো আমি না খেতে পেয়ে সৎ মায়ের অত্যাচারে মরেই যেতাম। এখানে এসে তো আমি একটা নতুন জীবন পেয়েছি বাবা। জানেন তো বাবা, সেদিন না আমারও খুব অভিমান হয়েছিল আমার বাবার উপর। বাবা আমাকে নিজের থেকে দূরে সরিয়ে কেন দিচ্ছে এটা ভেবে। কিন্তু পরে বুঝলাম সেদিন বাবা আমার দূরে না সরিয়ে দিলে আমি জীবনের মূল উদ্দেশ্যটাই ভুলে যেতাম। এখানে এসে আমি নতুন একটা জীবন পেলাম। এখানে এসে আমায় না খেয়ে থাকতে হয়নি। এখানে এসে আমি নিজের পছন্দ মতো রান্না করে খাবার খেয়েছি। যেখানে আমি তিনবেলা খাবার ঠিকমতো পেতাম না, সারাক্ষণ সৎ মায়ের লাত্তি উষ্ঠায় সময় পার করতে হয়েছে। সেখানে আমি এই জীবনটাকে কি আল্লাহর নেয়ামত বলে ধরবো না বলেন? আপনার ছেলে অনেক ভালো একজন মানুষ বাবা। তার ভালোবাসার মানুষটার কাছে সে দায়বদ্ধ। সে কথা দিয়েছে তার ভালোবাসার মানুষটাকে যে সে তাকে ঠকাবে না। কথা দিয়ে কথা রাখাটা কি মনুষ্যত্বের পরিচয় নয় বলেন? আপনার শিক্ষায় শিক্ষিত মানুষটা যে আপনার দেখানো পথেই চলেছে। এখানে ওনার দোষটা কোথায় বলেন? এই যুগে এসেও একটা মানুষের প্রতি আরেকটা মানুষের এমন ভালোবাসা কি সত্যি অসাধারণ কিছু নয় বাবা? বাবা, আপনিই বলুন আমাদের কি উচিত নয় তাদের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার? স্রোতের কথা শুনে আহনাফের মা স্রোতকে বুকে টেনে নেয়। মা হারা মেয়েটার বাবা ছিল একমাত্র অবলম্বন, অথচ মেয়েটা সেটাও হারিয়ে ফেলল। বিয়ের পর স্বামীর থেকে তার অধিকারটুকু পায়নি। স্রোত আহনাফকে উদ্দেশ্য করে আবার বলতে শুরু করে। আমি জানি আপনি হয়তো ভাবছেন আমি হঠাৎ আজ কেন বাবা মা ভাইকে ডাকলাম, আর আজ কেন এসব বলছি। গতকাল রাতে আপনি যখন আমাকে সবটা বলতে চাচ্ছিলেন, তখন আমি ইচ্ছে করেই ঘুমের কথা বলে উঠে গিয়েছিলাম। কারণ দুদিন আগে যখন আপনি মৌয়াপুর সাথে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন, আমি পাশের বারান্দায় থেকে আপনার বলা সবগুলো কথাই শুনেছিলাম। আর তাই কাল রাতে আর শোনার ইচ্ছে হয়নি। মৌয়াপুর প্রতিও আমি কৃতজ্ঞ। একটা মানুষ দেশের বাইরে থাকে, সে জানে তার মানুষটার বিয়ে হয়ে গেছে, তার বাসায় সেই মেয়েটা থাকে, তারপরও সে আপনাকে বিশ্বাস করেছে, আপনাকে ভরসা করেছে, একবারও অবিশ্বাস করে বলেনি কেন ওই মেয়ে থাকবে। কলিং বেলের আওয়াজ হলে স্রোত তার কথা থামিয়ে যায় দরজা খুলতে। দরজার দিকে তাকিয়ে আরো বেশি অবাক হয় আহনাফ। মৌ ও তার বাবা মা এসেছে। আসুন আপু, আসুন আঙ্কেল আন্টি, ভেতরে আসুন। সবার সাথে সবার পরিচয় করিয়ে দেয় স্রোত। কথার এক পর্যায়ে মৌ বলে উঠে, তোমার মতো ভালো মেয়ে আমি সত্যিই দেখিনি স্রোত। তুমি নিজের স্বামীর ভালোবাসা ফিরিয়ে দিতে এত চেষ্টা করেছো, যা অন্য কেউ করে কিনা আমার জানা নেই। জানো আহনাফ, তোমার রুম
স্রোতের রুম এবং ডাইনিং রুমে সিসি ক্যামেরা সেট আপ করা আছে। কি আমার বাসায় সিসি ক্যামেরা সেট আপ করা আছে? অবাক হয়ে জিজ্ঞেস করে আনাফ। হ্যাঁ। যখন আমি তোমার থেকে তোমার বিয়ে হওয়ার খবর জানতে পারি আমার খুব রাগ হয়েছিল। আমি খুব ভেঙে পড়েছিলাম। যদিও তুমি আমায় সবটাই বলেছিলে তবুও কেন যেন খুব কষ্ট লাগছিল আমার। আমি মানতেই পারছিলাম বিষয়টা। দেশের বাইরে এসে 1 বছরের মধ্যেই তোমাকে হারিয়ে ফেলেছি এটা ভেবেই আমি পাগল হয়ে যাচ্ছিলাম। রাগে দুঃখে আমি তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেই। আর তখন তোমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর তা দেখে স্রোত আমার বাসায় যায়, সেখানে বাবা মা কে সবটা খুলে বলে আর তোমাকে বাবা মা খুব পছন্দ করতেন তাই তারা স্রোতের কথায় একমত হয় এবং আমার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয়। তারপর আমি সবকিছু স্রোতের থেকে শুনি এবং স্রোত ক্যামেরাগুলো লাগায়, যদিও আমি বারবার বারণ করেছিলাম তবুও লাগিয়েছিল এবং আর ফোনের সাথে কানেক্টেড করে দেয়। আমি তোমাকে বলিনি কারণ স্রোত বারণ করেছিল। আর এত মিষ্টি একটা মেয়েও যে ওর কথায় যে কেউ ভিজে যাবে। আর আমি দেশে আসতেই ও আজকে এখানে আসতে বলল। আহনাফ মৌয়ের মুখে এসব শুনে ভীষণ রকম অবাক হয়। এই জন্যই কি স্রোত তার সাথে কথা বলতো না, দেখা করতো না, এড়িয়ে চলতো যাতে মৌনা সন্দেহ করে? স্রোত তাকে না জানিয়ে তার জন্য এত সব করেছে। মৌয়ের কথা শেষ হলে শাহজাহান তালুকদার স্রোতকে জিজ্ঞেস করে, তুমি এখন করতে চাচ্ছ মা? আমি চাই বাবা এই মানুষ দুটোর খুব সুন্দর আয়োজন করে ধুমধাম করে বিয়ে হোক। আর আগে অবশ্যই অফিসিয়ালি ভাবে আমাদের ডিভোর্সটা হোক। ডিভোর্সের কথা বলতেই বুকটা কেঁপে ওঠে স্রোতের, তবুও সে তার দিকটা সামলে নিয়ে হাসি মুখে কথাটা বলে। অথচ তার ভেতরে কত শত সুচ আঘাত হানছে সে ছাড়া তো কেউ টের পেল না। যন্ত্রণা জিনিসটাই তো এমন যার গায়ে লাগে সেই শুধু বুঝে। তুমি যা চাও তাই হবে। আমি চাই তুমি আমার মেয়ে হয়ে আজীবন আমাদের বাবা মা বলে ডাকো আর আমাদের কাছে থাকো। স্রোতের মাথায় হাত রেখে কথাগুলো বলে শাহজাহান তালুকদার। নিজের বন্ধুকে কথা দিয়েছিল তার মেয়েকে কখনো কষ্ট পেতে দিবে না, অথচ আজ কষ্টে জর্জরিত এতিম মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেওয়া ছাড়া আর কোন উপায় নেই তার। হঠাৎ এসব শুনে ভীষণ রেগে গিয়ে ওই মেয়েটায় কান্না মাখা কথায় সে আর দ্বিমত করার সুযোগ পায়নি। ভীষণ অসহায় লাগা সত্ত্বেও তাকে এসব মেনে নিতেই হলো। আপনি কষ্ট কেন পাচ্ছেন বাবা? আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালোর জন্যই তো করেন। সামনের দিনগুলোতে আমার জন্য নিশ্চয় আল্লাহ ভালো কিছুই রেখেছেন। আমার আল্লাহর উপর ভরসা আছে বাবা। আপনি আমার জন্য কখনোই কষ্ট পাবেন না প্লিজ। আমারও দুনিয়ায় কেউ নাই, কিন্তু আপনার মতো একজন বাবা পেয়েছি আমি, এর বেশি আর কি চাই বলুন তো? অবশেষে স্রোত সবকিছু ঠিক করে দিয়ে নিজের জিনিস গুছিয়ে বেরিয়ে পড়ে তার নতুন বাসার উদ্দেশ্যে। যদিও আহনাফ মৌয়ার সবাই বলেছিল এই বাসাতেই থাকতে স্রোতকে আর তারা নতুন বাসা নিয়ে নিবে বলেছিল, কিন্তু স্রোত সেখানে থাকতে রাজি হয়নি। সে জানায় সে বাসা খুঁজে নিয়েছে, আজই সে সেখানেই শিফট হবে। নতুন বাসা নতুন পরিবেশে ভালোই লাগছে স্রোতের, তবে তার একটা জায়গায় ভীষণ খটকা লাগছে। এত সুন্দর ডেকোরেশন করা বাসা, তার উপর এত বড়, আবার সুযোগ সুবিধাও অনেক ভালো, কিন্তু ভাড়া এত কম। মাত্র 8,000 টাকা ভাড়ায় এত সুন্দর বাসা? সন্দেহ জাগে স্রোতের মনে। স্রোত কল দেয় নীলাকে। হ্যাঁ স্রোত বল। আচ্ছা এই বাসা ভাড়া কি সত্যি 8,000 টাকা? হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু হয়েছে না, কিন্তু আমার একটু অদ্ভুত লাগছে আর কি। ও তোকে তো বলা হয়নি আসলে এই বাসাটা আমার এক রিলেটিভের, ওনারা সবাই দেশের বাইরে থাকে তো তাই পুরোটাই ভাড়া দেওয়া। আর আমি বলাতে উনি কম টাকাতেই ভাড়া দিয়েছেন। ও আচ্ছা, ঠিক আছে। সরি রে স্রোত, তোকে মিথ্যা না বলা ছাড়া উপায় ছিল না। এই মুহূর্তে অন্তত তোকে কিছু বলার উপায় নেই আমার, কিন্তু সময় হলে তোকে সবটা বলবো আমি। সেদিন না তুই আবার আমাকে ভুল বুঝে বুঝিস। দেখতে দেখতে সময় অনেকটা এগিয়ে গেছে, স্রোত আর আহনাফের ডিভোর্সটাও হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই আহনাফ আর মৌয়ের বিয়েটাও হয়ে যাবে। স্রোত একটা পার্ট টাইম জবও পেয়ে গেছে, পাশাপাশি টিউশনও করছে। আর একটা বছর শেষ হলেই অনার্স জীবনের সমাপ্তি হয়ে যাবে। তারপর ফুল টাইম একটা জব পেলেই একটু স্বস্তি পাবে সে।
কলেজ শেষে টিউশনে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে স্রোত। হঠাৎ তার সামনে একটা বাইক এসে থামে। হঠাৎ সামনে বাইক থামাতে চমকে উঠে স্রোত। বাইকে বসে থাকা ব্যক্তিটি স্রোতকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি চাইলে আমি কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারি। না, তার প্রয়োজন নেই, আমি রিক্সা পেলেই চলে যেতে পারবো। এই দুপুরবেলায় রিক্সা পেতে একটু লেট হতে পারে, আর লেট হলে তো আপনার টিউশনিতে যেতে লেট হয়ে যাবে। আমি টিউশনি যাব এটা আপনাকে কখন বললাম? না, আপনি একটু আগে কাউকে ফোনে বলছিলেন যে আপনার টিউশন পড়াতে যেতে হবে। আমি পাশেই ছিলাম তো, তাই শুনতে পেলাম আর কি। আমার কারোর কোন হেল্প চাই না। কেন চান না? আপনি রাস্তার মাঝে আমায় এমন প্রশ্ন করছেন কেন? যেই না সমুদ্র উত্তর দিবে অমনি একটা রিক্সা আসলে স্রোত তাড়াতাড়ি উঠে পড়ে রিক্সায় আর চলে যায় তার গন্তব্যস্থলে। তার বুকটা কেমন দুরু দুরু করে কাঁপছিল। অপরিচিত কোন মানুষের সাথে স্রোত তেমন কথা বলে না, তাই হুট করে সামনে এসে বাইক থামতেই ঘাবড়ে গিয়েছিল সে। সমুদ্র হেসে ফেলে স্রোতের এমন কাণ্ডে। সমুদ্র চায় তার স্রোত একটু হাসি, কারণে অকারণে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠুক। কিন্তু না, সে সেই প্রথম দিনের মতো আর কখনোই স্রোতকে হাসতে দেখেনি। এইটুকু বয়সে একটা মেয়ে এত এত কষ্টের পাহাড় বয়ে নিয়ে যাচ্ছে ভাবতেই সমুদ্রের বুকে মোচড় দিয়ে উঠে। সমুদ্র প্রতিজ্ঞা করে মনে মনে সেই মেয়েটাকে ভালো রাখবে, সুখে রাখবে, ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিবে তার প্রতিটা মুহূর্ত। প্রাণ খুলে তোমায় আমি কবে হাসতে দেখবো স্রোতোষিনী? সমুদ্র আকাশের দিকে তাকায় আর ভাবে কবে আসবে সেই সুন্দর মুহূর্তগুলো। রাতে টেবিলে বসে বই পড়ছিল স্রোত, এমন সময় তার মোবাইলে কল আসলে। নাম্বারটা দেখে চমকে উঠে সে। মা হঠাৎ আমায় কল কেন দিল? চোখ জলে ভরে উঠে স্রোতের। খুব ছোটবেলায় মা হারানোর পর সবাই যখন বাবাকে বলছিল বিয়ে করার জন্য, তখন বাবা সবাইকে বলতো তার মেয়ের মায়ের দরকার নেই, সে একাই তার মেয়েকে মানুষ করতে পারবে। কিন্তু স্রোত যখন বায়না করতে শুরু করলো যে তার মা চাই, তখন বাবা স্রোতের বায়নার কাছে হার মানতে বাধ্য হলো। তারপর স্রোত মা পেল। প্রথম প্রথম স্রোতকে ভালোবাসলেও পরে যখন তার ভাই বোন হলো, তখন স্রোত কেন জানি তার মায়ের শত্রু হয়ে গেল। স্রোত মা মা বলে ডাকলে যেন তার মা বিরক্ত হতো। আস্তে আস্তে অত্যাচার করার মাত্রা বাড়িয়ে দিতে থাকলো। এখনো সেসব ভাবলে স্রোতের কান্না পায়। এতদিন পর মায়ের কল পেয়ে খুশি হয় স্রোত। সে চোখের পানি মুখে কল দেয় সেই নাম্বারে। রিং হতেই সালাম দেয় স্রোত। তারপর জিজ্ঞেস করে, কেমন আছো মা? আমরা তো বেশ ভালোই আছি রে। কিন্তু তোর তো দেখি কপাল পুড়েছে। তোর জামাই নাকি তোরে ছাইরা অন্য একজনের বিয়ে করছে, পাড়ায় কত কথার অট্টাছে তাই শুনলাম। তুই তো আর এখন আমাগো কল দিস না, তাই ভাবলাম দেখি বাইচা আছস নাকি মইরা গেছস। রাহেলা বেগমের এমন তীক্ষ্ণ কথায় বুকের মধ্যে কেমন ব্যথা করে উঠে স্রোতের। একটুও কি মায়া হয় না তার জন্য তার মায়ের? আচ্ছা, জন্ম না দিলে কি মা হওয়া যায় না? স্রোত তখনও নিঃশব্দে চোখের পানি ফেলছিল। কিরে, কথা কস না কেন স্রোত? বেঁচে আছি মা, আমি এখনো বেঁচে আছি। এই শহরে এখনো আমার শ্বাস প্রশ্বাস চলছে মা। যাক, শুনে খুশি হইলাম যে তুই বাইচা আছস। আমি তো ভাবছি জামাই তরে ছাইড়া দেনের পর তুই গলা দড়ি দিবি। না মা, এখন আমার অতটাও খারাপ সময় কাটে না যে গলায় দড়ি দিতে হবে। তবে তোমার কাছে থাকলে হয়তো এতদিনে সত্যি তুমি আমার গলায় দড়ি পরিয়ে দিতে। তোমাকে তো মা বলে ডাকি, তাই অসম্মান করতে চাই না। কখনো যদি তোমার খারাপ সময় আসে আমায় ডেকো, আমি তোমার ডাকে সাড়া দিব মা। ভালো থেকে, রাখছি ফোন। শ্রোতার কথা বাড়ায় না, কল কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আহনাফ আর মৌয়ের গত শুক্রবার বিয়ে হয়েছে। তাকে সবাই অনেকবার করেই যেতে বলেছিল, কিন্তু সে সবাইকে নানান অজুহাত দিয়ে মানা করে দিয়েছে। কি করবে সেখানে গিয়ে সে? নানা জনের নানার কথা, নানান প্রশ্নের সম্মুখীন সে হতে চায় না। তাই আর যায়নি সে। তবে তাদের জন্য নফল নামাজ পড়ে মন খুলে দোয়া করেছে স্রোত। তাদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়, এটাই চায় স্রোত। সে চায় তার জীবনটার মতন যেন আর কারো জীবন না হয়। সে বুঝে না তার জীবনটা এমন কেন।
আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে স্রোত। পরক্ষণে মনে পড়ে তার, যা হয়তো ভালোর জন্যই হয়। জীবন থেকে যা হারায় তা নিজের না বলেই হারায়। নিজের হলে তো কোন না কোনোভাবে থেকেই যেত। তাই জীবনে কখনোই কোন কিছু নিয়ে আফসোস করা ঠিক না। কপালে যেটা নেই সেটা নিয়ে আক্ষেপ বা আফসোস কোনোটাই থাকতে নেই। অন্যদিকে সমুদ্র খাবার টেবিলের সামনে খাবার নিয়ে বসে আছে, কিন্তু খাচ্ছে না। তা দেখে তা মা জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার সমুদ্র? ঠিক আগের মতো খাবার নাড়াচাড়া করার অবস্থায় উত্তর দেয় সমুদ্র, কিছু হয়নি মা। ছেলের এবার কাণ্ড শারমিন বেগম কয়েকদিন ধরেই লক্ষ্য করছেন। কিছু জিজ্ঞেস করলেই বলে কিছু হয়নি, কিন্তু তার আচার আচরণ দেখে বোঝা যায় কিছু তো একটা নিয়েও ভাবছে। মায়ের মন তো তার সন্তানের মুখ দেখলেই বুঝতে পারে সন্তানের মনে কি চলছে। মনে মনে চিন্তা করে তার মেয়েকে জিজ্ঞেস করলে হয়তো সে কিছু জানতে পারবে, কারণ ভাই বোনের সম্পর্ক খুবই ভালো। বারান্দায় বসে নীলা তার বয়ফ্রেন্ড নীরবের সাথে কথা বলছিল। এমন সময় তার মা সেখানে আসে। তুই কথা বলছিলি? হ্যাঁ মা, নীরব কল দিয়েছে। আচ্ছা তাহলে কথা বল, আমি বরং পরে আসবো। না মা, তুমি আসো তো, আমি পরে কথা বলে নিব। নীলা আর নীরব কাজিন হয়। স্কুল জীবন থেকেই দুইজন দুইজনের প্রেমে পড়ে তারপর সম্পর্ক জোড়ায়। বাড়িতে সবাই সুন্দরভাবে মেনেও নেয়। নীরব দেশের বাইরে থাকে, সে আসলেই ওদের বিয়ের তারিখ ফাইনাল হবে। নীলার মাকে চুপ দেখে নীলা জিজ্ঞেস করে, কি ভাবছো মা? তেমন কিছু না, তবে তুই আমার থেকে কিন্তু আজ কিছু লুকাতে পারবি না। তুই যখন বলেছিলি মা আমি নীরবকে ভালোবাসি, তখন কি আমি তোর উপর কোন রাগারাগি বা তরে কোন প্রকার বকাবকি করেছি? একবারও কি বলেছি যে আমি এসব মানব না? তোর বাবা সম্মতি দেয়নি তখন ঠিকই, কিন্তু আমি তো তাকে রাজি করেছিলাম, তাই না বল? তাহলে কেন আজ তুই আর সমুদ্র আমার থেকে সব লুকিয়ে যাচ্ছিস? হ্যাঁ মা, তুমি সাপোর্ট করেছিলে বলেই তো সবাই মেনে নিয়েছে। কিন্তু আজ তুমি এসব কেন বলতেছ? কি হয়েছে তোমার? আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি নীলা, তুই আর সমুদ্র আমার অনুপস্থিতিতে কি যেন নিয়ে কথা বলিস। আমি জিজ্ঞেস করলে এড়িয়ে যাস তোরা দুজনই। কাহিনী কি চলছে সেটা আজ এখন তুই সব বলবি আমাকে। আমি জানি তুই সব জানিস। মায়ের প্রথমে ইমোশনাল কথা, তারপর রাগী স্বরে কথা শুনে নীলা আর কিছু লুকানোর সাহস করে না। সে ভাবে এবার হয়তো সত্যিই সময় এসেছে সবটা জানানোর। এবার তার ভাইয়ের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ারও সময় এসেছে। হ্যাঁ মা, বলবো। তুমি না জানতে চাইলেও আমরা তোমাকে আর বাকি সবাই কেউ বিষয়টা জানাবো বলেই ভাবছিলাম। কিন্তু আসল মানুষটাকেই তো বলা হয়নি কিছুই, সেই জন্য আমরা দেরি করছি। মা ভাইয়া একজনকে খুব ভালোবাসে। প্রথম দেখাতেই ও তার প্রেমে পড়ে যায়। আর তারপর দিনের পর দিন ও সেই মেয়েটাকে ফলো করে আস্তে আস্তে সময় যত যায় ওর ভালোবাসা আরো গভীর হয়। এখন এমন অবস্থা হয়েছে যে ভাইয়া ওই মেয়েটাকে ছাড়া যেন কিছু ভাবতেই পারে না। সেই মেয়েটা কি তোর বান্ধবী স্রোত? হ্যাঁ মা, তুমি ঠিকই ধরেছ। সেই মেয়েটা স্রোত, যাকে ভাইয়া অসম্ভব পরিমাণে ভালোবেসে ফেলেছে। কিন্তু স্রোতকে এখনো ভাইয়া ওর ভালোবাসার কথা বলেনি। এমনকি স্রোত জানেও না যে আমি আর ভাইয়া আপন ভাই বোন। আমি বলতে চাইছিলাম, কিন্তু ভাইয়া বলতে বারণ করেছে আমাকে। এমনকি বাড়িতেও বলতে মানা করেছে। ও বলেছে সময় হলে ও নাকি নিজেই সব বলবে। আমি সন্দেহ করেছিলাম সেদিন যেভাবে তুই আর সমুদ্র স্রোতকে নিয়ে বাড়ি আসলি, সেদিন অতটা না ভাবলেও সমুদ্রের ব্যবহার আমাকে পুরো ভাবিয়েছে যে স্রোতের প্রতি ওর একটা টান ডায়েট করেছিল। তাই তো সেদিন স্রোত বাড়ি যাওয়ার কথা বলবে ভেবেই ও তোদের বন্ধু পাবেলকে নিজের বাইক দিয়ে বলেছিল বাসা পৌঁছে দিতে স্রোতকে। হ্যাঁ মা, তুমি জানো না ভাইয়া স্রোতকে সেদিন চলন্ত বাসের সামনে থেকে বাঁচিয়েছিলে। আর সেদিন ভাইয়া ওরে ওই অবস্থায় দেখে প্রথম অনুভব করে যে ও সত্যিই স্রোত এ কতটা ভালোবাসে। এটা লুকানোর কি আছে বলতো তুই আমাকে, নীলা? ও কাউকে ভালোবাসে, এটা তো খুশির খবর আমাদের কাছে। আমরা তো এমন একটা খবর শোনার অপেক্ষায় ছিলাম বল। হ্যাঁ মা, আমিও তো এতে খুব খুশি হয়েছি। কিন্তু সব থেকে বড় কারণ কি জানো মা? স্রোত ওর ব্যাপারে কাউকে কিচ্ছু বলে না।
আমি যে ওর এত ভালো বন্ধু, তারপর ও আমাকে কিছুই বলে না। আমি তেমন কিছু জানিও না মা। তবে আমার মনে হয় ভাইয়া সব জানে, আর সেই জন্যই বোধহয় কোন কারণে ও দেরি করছে সবাইকে সবটা জানাতে। আর স্রোত কেউ বলছে না। স্রোত তো ওরে ভালো করে চিনেই না। যত যাই হোক নীলা, এবার আমি আমার ছেলেকে হারাতে চাই না। আমার ছেলের ভালোবাসায় এবার আমি পূর্ণতা আনবো। আমি স্রোতের বাড়ির লোকের সাথে কথা বলবো। তুই ওর বাড়ির ঠিকানা দে। সবটা জানার পর তোমরা সবাই মানবে তো স্রোতকে? দরজার বাইরে দাঁড়িয়ে নীলাদের সব কথাই শুনে নিয়েছে সমুদ্র। তার মা বিচক্ষণ মানুষ, আজ সকালে এসে কিছু একটা আন্দাজ করেছে যে সেটা সমুদ্র ঠিকই বুঝেছে। আর সমুদ্র এটা জানতো যে তার মা নীলাকেই প্রথমে জিজ্ঞেস করবে। তাই যখন দেখলো তার মা নীলার ঘরে আসছে, তখন সেও পিছু নেয় মায়ের। ভাইয়া তুই কখন এলি? ভয়ে ভয়ে জিজ্ঞেস করে নীলা। সে তো বলতে চায়নি, কিন্তু মায়ের জোরাজুরিতে এসে বলতে বাধ্য হয়েছে। ভাইয়া কি রাগ করবে, এটা ভেবেই ভয় পাচ্ছে নীলা। নীলার কথার উত্তর না দিয়ে রুমে এসে খাটের উপর বসে সমুদ্র। তারপর বলে, শোন, তোমরা স্রোতের ব্যাপারে সব জানার পর তাকে মানবে কি মানবে না, আই ডোন্ট কেয়ার, বিকজ আই লাভ হার। সো তোমাদের কারোর মানা না মানায় কিছু যায় আসে না মা। তুই আবারও এভাবে কথা বলছিস সমুদ্র? সরি মা, বাট বলতে বাধ্য হলাম। মা, স্রোতকে আমি ভালোবাসি। ও আমাকে ভালোবাসতে নাই বা পারে, বাট আমি তো ওরে ভালোবাসি। আমি ভাবছি কি জানো মা, ওরে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো, তারপর উড়াল দিব বিমানে। চোখ খুলে স্রোত দেখতে মহাকাশে ভাসছে, ব্যাপারটা সুন্দর না বলো? এসব কি তুই কি বলছিস সমুদ্র? আমরা কেন মানব না? ও যেমন ই হোক, ওর অতীত যেমন ই থাকুক, তুই ওর সাথে হ্যাপি থাকলেই আমরা হ্যাপি বাবা। তাই নাকি মা? তাই এটা তোমার বর মশাই জানে? কিভাবে কথা বলছিস সমুদ্র? উনি তোর বাবা হন। একটুতে রেসপেক্ট কর প্লিজ। একবার সে আমার জীবনটা তছনছ করে দিছে মা। আমি এলোমেলো হয়ে গেছিলাম। এবার একটু গুছাতেই আমি বহুদিন পর কাউকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখেছি মা। আমি তাকে হারাতে চাই না। তুমি সবটা জানাতে চাইলে জানাতেই পারো, কিন্তু তাকে বলি দিও মা স্রোত, এ যেন কেউ কিছু না বলে। খুব শিগগিরই সে এই বাড়ির বউ হয়ে এই বাড়িতে প্রবেশ করবে। রেডি থেকো তোমরা সবাই। অন্ধকার রাতে জানালার কাছে বসে আকাশ দেখছে স্রোত। খোলা আকাশ বরাবরই তার খুব ভালো লাগে, হোক সেটা আলোকিত কিংবা অন্ধকার। আজকাল তো স্রোতের অন্ধকার আকাশটাকেই বেশি ভালো মনে হয়, যেন এই অন্ধকার আকাশটাই তার খুব কাছে, তার খুব আপন। তার তো আসলো আপন বলতে কেউ কি নেই। বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল, নানার মতের বিরুদ্ধে গিয়ে। একমাত্র মেয়ের এমন সিদ্ধান্ত, নানা হার্ট অ্যাটাক করে চলে যান না ফেরার দেশে। তারপর অভিমান করে নানু ও দেশের বাইরে তার ভাইয়ের কাছে চলে যান। মা থাকলে হয়তো নানুর অভিমান ভাঙাতো, কিন্তু মা তো নেই। কান্নায় ভেঙে পড়ে স্রোত তার জীবনের হিসেবে যে বড্ড গরমিল। কখনো কি তার জীবনের হিসেবের খাতার আঁকাবাঁকা রেখাটা সমান হবে? টিউশন শেষ করে ক্যাম্পাসে যাচ্ছে স্রোত। নীলা দেখা করতে বলেছে, খুব জরুরি কথা আছে নাকি সেই জন্য? বাসের জন্য অপেক্ষা করছিল স্রোত। এমন সময় তার সামনে একটা কালো রঙের একটা গাড়ি এসে থামে। গাড়ি একজন লোক বেরিয়ে এসে একটা কাগজের ঠিকানা দেখায় স্রোত। এ পিছন থেকে আরেকজন লোক স্রোতের মুখে একটা রুমাল চেপে ধরে কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। লোক দুইজন তাকে ধরে গাড়িতে তুলে। গাড়ি এসে থামে একটা বাড়ির সামনে। গাড়ির আওয়াজ শুনে ভেতর থেকে দুইজন মহিলা এসে স্রোতকে ধরে ভেতরে নিয়ে যায়। একটা সুন্দর সাজানো রুমে তাকে শুইয়ে দিয়ে তারা চলে যায়। রুমে আসে সমুদ্র। তার প্রেয়সী শুয়ে আছে তার সাজানো বিছানায়। আজ সে তার প্রেয়সীকে আপন করে নিবে, যাতে সে চাইলেও যেন সমুদ্রকে ছাড়তে না পারে। তুই এটা ভুল করতে চলেছিস ভাইয়া। নীলার কথায় পিছনে তাকায় সমুদ্র। কোনটা ভুল? এই যে এভাবে তুলে আনলি স্রোতকে। এভাবে না আনলি কি ওকে বললে ও নিজে চলে আসতো? তোর অনন্ত ওকে আগে একবার জানানো উচিত ছিল ভাইয়া।
আমি একবার একজনকে হারিয়ে বছরের পর বছর অন্ধকারে জীবন পার করেছি। দ্বিতীয়বার আমি সেই অন্ধকারে হারাতে চাই না। তুই বাসায় জানিয়ে দে আমি বউ নিয়ে বাড়ি আসছি। আজকে স্রোত আর আমার বিয়ে হবেই। যদি স্রোত কবুল না বলতে চায় তখন কি করবি তুই? সেও ব্যবস্থা করা আছে, চাপ নিস না। ও আগে জেগে উঠুক, তারপর দেখ আমি কি করি। স্রোত যদি কখনো তরে ভালো না বাসে ভাইয়া, তখন কি করবি তুই? ওরে আমি পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা এনে দিব, বিনিময়ে ওর একটু করুণা চেয়ে নিব। অনন্ত করুণা করে হলেও ও আমায় ভালোবাসবে দেখিস। সমুদ্রের কথা শুনে অবাক হয় নীলা। তার বদরাগী বদমেজাজি ভাই এভাবে কথা বলছে? করুণা করে হলেও ভালোবাসা চাইছে। অথচ একটা সময় এই মানুষটার হিংস্রতা সবাইকে তটস্থ করে রাখত। ভালোবাসা বুঝি এমন কি হয়, হিংস্রতা ভরা হৃদয়কে বরফের গলিয়ে দেয়। জেগে উঠে স্রোত তখন প্রায় দুপুর হয়ে এসেছে, কিন্তু মাথাটা যেন কেমন ভার ভার লাগছে তার। খেয়াল করতে সে দেখে সে একটা সুন্দর করে সাজানো রুমে শুয়ে আছে, যেটা তার সম্পূর্ণ অপরিচিত একটা ঘর। মাথা ধরেই উঠে বসে স্রোত। কাউকে না দেখতে পেয়ে চিৎকার করে উঠে সে। কেউ আছেন এখানে? ভেরত থেকে আওয়াজ শুনে রুমে যায় নীলা। কি হয়েছে স্রোত? জেগে উঠেছিস তুই? হ্যাঁ। কিন্তু আমি এখানে? এটা কোন জায়গা, আমি কোথায় আছি নীলা? তুই নিজেই সব জানতে পারিস স্রোত। তার আগে এই পোশাকগুলো পরে নে। পোশাক মানে এসব কিসের পোশাক? দেখে তো মনে হচ্ছে বিয়ের পোশাক। হ্যাঁ স্রোত, আজকে তোর বিয়ে। কি? আমার বিয়ে মানে? কি বলছিস তুই নীলা? আমার বিয়ে? কার সাথে? আমার সাথে মিস স্রোতোষিনী। আপনি? আপনি সেই লোকটা না যে আমাকে বাইকে লিফট দিতে চেয়েছিলেন? এক দেখাতেই ভালোই চেনেছ দেখছি। উনি কে নীলা? আর এসব কি হচ্ছে তুই আমাকে বল প্লিজ। স্রোত অতিরিক্ত হাইপার হয়ে যাচ্ছে দেখে সমুদ্র স্রোতের কাছে যায়, তার মুখোমুখি বসে। শোন স্রোত, আমি তোমাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। তুমি হয়তো জানো না যে আমি নীলার ভাই, আপন ভাই। অবশ্য নীলা তোমাকে জানাতেই চেয়েছিল, কিন্তু আমি কি মানা করেছিলাম? প্রথম দেখায় আমি তোমার মায়া পড়ে গিয়েছিলাম স্রোত। তারপর তোমাকে আমি প্রতিটি মুহূর্ত ফলো করতাম, তোমার বিষয়ে সবটা জানি আমি। শুরু থেকে শেষ অবধি সবটা জানি আমি। তোমায় দেখতে দেখতে, কৌতূহল বশত তোমার পিছু নিতে নিতে অবশেষে বুঝলাম আমি তোমায় ভালোবেসে ফেলেছি স্রোতোষিনী। তোমাকে নিজের করে পাওয়ার এই একটা কাজ আমাকে করতেই হতো। আমি তোমাকে হালাল ভাবে পেতে চেয়েছি। প্রেম তো মোহ মাত্র, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তোমায় আমি হারাতে পারবো না। প্লিজ তুমি রেডি হয়ে নাও, কাজে চলে এসেছে অলরেডি। না আমি আপনাকে চিনি আর না আমি আপনাকে জানি। হ্যাঁ হতেই পারে আপনি আমার বান্ধবী ভাই, আর হতেই পারে আপনি আমাকে জানেন, আমাকে ভালোবাসেন। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আর সব থেকে বড় কথা, আমি বিয়েই করতে চাই না। আমার জীবনে আমি আর কাউকে চাই না। আমি একা বাঁচতে চাই, শুধু একা। দয়া করে আমাকে যেতে দিন এখান থেকে। তাই নাকি? চলে যাবে তুমি? আর কি বললে, একা বাঁচতে চাও? যেহেতু একা বাঁচতে চাও, তার মানে তোমার জানের মায়া আছে, তুমি মরতে চাও না, তাই না? কথাগুলো বলেই দাঁড়িয়ে যায় সমুদ্র। রিভলভার বের করে স্রোতের দিকে তাক করে দাঁড়িয়ে পড়ে। চমকে উঠে স্রোত। মেরে ফেলবে তাকে? কি ভাবছো, ভালোবাসি বলে কি তোমায় আমি মারতে পারবো না? শোন স্রোতোষিনী, আমি যেমন ভালোবাসা পাওয়ার জন্য মরতে পারি, আবার সেই ভালোবাসা না পাওয়ার দুঃখই আমি কিন্তু মারতেও পারি। স্রোত অসহায় দৃষ্টিতে নীলার দিকে তাকায়। নীলা ইশারায় বুঝায় তার কিছুই করার নেই। সমুদ্র রুম থেকে বেরোলে নীলা তাকে বিয়ের পোশাক পরিয়ে রেডি করে নিচে নিয়ে আসে। নিচে এসে আহনাফ, মৌ এবং আহনাফের বাবা মাকে দেখে ভীষণ রকম অবাক স্রোত। স্রোতকে দেখে সবাই এগিয়ে যায় তার দিকে।
জানিস মা, যেদিন জানলাম সমুদ্র তোকে ভালোবাসে বিয়ে করতে চায়, আমি খুব খুশি হয়েছিলাম। তাই তো তোর সব মেনে নিয়ে আহনাফের সাথে তোর ডিভোর্স করালাম। আমরা সবাই জানি মা তোকে সমুদ্র কতটা ভালোবাসে। সব সময় ছায়ার মতো তোর সাথে থাকতো। তুই সেটা না বুঝতেও আমরা সবটাই জানতাম। তোর সৎ মা তোকে কষ্ট দিলেও তুই তাদের অনেক ভালোবাসিস জেনে তোকে না জানিয়ে সমুদ্র ওদের দেখাশোনা করে আসে। তোমার ছোট বোনের ধুমধাম করে বিয়ে দিয়েছে, তোর ভাইয়ের পড়াশোনার খরচ দিয়ে যাচ্ছে। ছেলেটা তোকে খুব ভালোবাসে মা। আমরা সবাই চাই তুই এই বিয়েটা কর। শাহজাহান তালুকদারের কথা শেষ হলে এগিয়ে আসে আনাফ। তুমি বিয়েটা করে নাও স্রোত। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমায় ভালোবাসতে পারিনি, স্ত্রী মর্যাদা দেইনি, কিন্তু আমি একজন বন্ধু হয়ে ঠিকই তোমার পাশে থেকেছি। সমুদ্রের সাথে আমার অনেক আগেই কথা হয়েছিল, আমি সবটা বলেছিলাম। আর সবটা জানার পর আমাকে কথা দিয়েছিল তোমায় ভালো রাখবে। একজন মানুষ হিসেবে আমি কেবল আরেকজন মানুষের ভালো থাকাটা নিশ্চিত করেছিলাম। তুমি আমাকে মৌকে পেতে যেমন সাহায্য করেছিলে, কারণ আমি মৌকে ভালোবাসতাম, তাই তাই আমিও সমুদ্রের পাশে দাঁড়িয়েছি, কারণ সমুদ্র তোমাকে ভালোবাসে, তাই। অবশেষে সবার কথায় কনভিন্স হয় স্রোত। বিয়ে হয় স্রোত আর সমুদ্রের। সমুদ্র তার স্রোতোষিনী কে নিজের করে নিতে সক্ষম হয়। স্রোতকে নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা হয় সমুদ্র আর নীলা। একটা বড় বাড়ির সামনে গাড়ি এসে থামে। বিয়ের জন্যই সাজানো হয়েছে পুরো বাড়িটা। স্রোতের বুকে কাঁপন ধরে, মনে পড়ে যায় অতীতের সেই দিনটার কথা। এভাবে সে আরো একবার বউ সেজে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। জীবন থেকে আবারও এমন পরিস্থিতির মুখোমুখি কেন করছে? ভাবতে ভাবতে স্রোত জ্ঞান হারায়। হুলস্থুল পড়ে যায় স্রোতকে নিয়ে। রাত তখন 12টা। স্রোত ফুল সাজানো বিছানায় শুয়ে আছে। জ্ঞান ফিরেছে অনেক আগেই, কিন্তু সে ইচ্ছে করেই চোখ মেলে তাকাচ্ছে না। একবার আর চোখে তাকিয়ে দেখেছে সে রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। ফুলের সুবাসে ভরে আছে সারা ঘর। স্রোত খুব ফুল ভালোবাসে, তার বাড়িতেও তার নিজের হাতে করা ছোট্ট একটা ফুল বাগান ছিল। অনেক রকমের ফুলের গাছ, সাথে সে বাগানে সবজি গাছও ছিল। নানা রকম সবজি হতো সেখানে, আর সেই জন্য তার সৎ মা তাকে কিছু বলতো না। কথাগুলো মনে পড়তেই চোখ থেকে জল গড়ায় স্রোতের। আমি জানি তুমি জেগে আছো স্রোত। তুমি অনেক ক্লান্ত, তাই আর আমরা তোমায় ডাকিনি। এবার উঠে অনন্ত খাবারটা খাও, না হলে তুমি অসুস্থ হয়ে যাবে। সমুদ্রের কথায় ভীষণ লজ্জা পায় স্রোত। সে ভাবেনি সমুদ্র তার চালাকি ধরতে পারবে। আস্তে আস্তে উঠে বসে স্রোত। আসলেই তার ভীষণ ক্লান্ত লাগছে, আর সত্যি সে খুব ক্ষুধার্ত। সেই সকালে খেয়ে বাসা থেকে বের হয়েছিল, তারপর আর খাওয়া হয়নি তার। তুমি ফ্রেশ হয়ে আসো স্রোত। ওয়াশরুমে কয়েকটা শপিং ব্যাগ আছে, তার মধ্যে কিছু শাড়ি আর তার সাথে যা যা লাগে সব আছে, তুমি তোমার পছন্দ মতো পরে নিও। স্রোত কোন কথা না বলে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। সমুদ্রে রাখা ব্যাগগুলো থেকে সে নীল রঙের একটা শাড়ি পরে ফ্রেশ হয়ে বাইরে আসে। এইদিকে নিজের প্রেয়সী কে তার পছন্দের রঙের শাড়িতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সমুদ্র। সমুদ্রকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় লাল হয়ে যায় স্রোতের মুখ। স্রোতকে লজ্জায় লাল হতে দেখে হেসে ফেলে সমুদ্র। তারপর এগিয়ে আসে স্রোতের দিকে। তোমায় যে লজ্জা পেলেও এত সুন্দর দেখায় সেটা কিন্তু আমি জানতাম না। অবশ্যই এই লজ্জা মাখা মুখটা দেখার সুযোগ তো আমার আজই হলো। আচ্ছা স্রোতোষিনী, তুমি ভাবো তো এখন যদি আমি তোমায় স্পর্শ করি তুমি কি খুব রাগ করবে? সমুদ্রের এমন কথায় আটকে ওঠে স্রোত। স্রোতের এই আটকে ওঠা মুখখানা দেখে উচ্চস্বরে হেসে ফেলে সমুদ্র। বুঝলে স্রোতোষিনী, তুমি তো দেখি সব রকম চেষ্টায় নেমেছ আমাকে ঘায়েল করার। তোমার মুচকি হাসির মায়া তো আমি অনেক আগেই আটকে গেছি। তোমার এই লজ্জা মাখা মুখ তো আজ আমায় মাতাল করে দিচ্ছে স্রোতোষিনী। সমুদ্র দূরে সরে যায় স্রোতের থেকে। সে যত যাই বলুক স্রোতকে, কিন্তু স্রোত যেদিন তাকে মন থেকে কাছে টেনে নিবে কেবল সেদিন সমুদ্র তার ভালোবাসায় স্রোতকে রাঙাবে। তুমি খেয়ে নাও, আমি বারান্দায় আছি। স্রোত চুপচাপ খেতে বসে যায়। আচ্ছা, এই লোকটা খেয়েছে তো? সে তো খেয়ে নিচ্ছে, কিন্তু তার পাশেই যদি আর একজন মানুষ না খেয়ে থাকে, এটা পড়ে জানলে যে স্রোতের খুব অনুশোচনা হবে। আচ্ছা, আমি কি একবার জিজ্ঞেস করবো ওনাকে?
যে বজ্জাত লোক না খেয়ে থাকবে নাকি? আমার মাথায় বন্দুক করে আমায় বিয়ে করতে বাধ্য করেছে, সে খেলেই কি আর না খেলেই কি আমার? অবশ্য সে তো এখন আমার স্বামী, কি হয় তাতে? কি জোর করে বিয়ে করেছে না? এর সত্য আমি অবশ্যই নিব। মনে মনে কথাগুলো বলে একবার বারান্দায় তাকায় স্রোত, তারপর খাবার খাওয়াতে মনোযোগ দেয়। খাবার খাওয়া শেষ হলে রুমে আসে সমুদ্র। বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ে। স্রোত এমন ঘটনায় একটু আশ্চর্য। সে ভেবেছিল সমুদ্র হয়তো তার সাথে একই খাটে ঘুমাতে চাইবে, কিন্তু সে তো বিনা বাক্যে গিয়ে সোফায় শুয়ে পড়ল। স্রোত যেন হাঁফ ছেড়ে বাঁচল। সে তো মোটেও সমুদ্রের সাথে ঘুমাতো না। যাক, ভালোই হলো, তাকে সোফায় ঘুমাতে হবে না। স্রোত গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তোমায় আমি ভালোবাসি স্রোতোষিনী। তুমি আমার সঙ্গে একই রুমে থাকবে আমার বউ হয়ে, এটাই তো আমার কাছে অনেক বড় পাওনা। হয়তো তুমি এখন আমায় ভালোবাসো না, কিন্তু এমন একটা সময় আসবে যখন তুমি নিজে আমায় তোমার কাছে টেনে নিবে। আমি তোমার মনে আমার জন্য সেই জায়গাটা অবশ্যই তৈরি করে নিতে পারবো, কারণ ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। বাহিরের চেঁচামেচিতে ঘুম ভাঙে সমুদ্রের। ঘুম ভাঙতেই সে আগে খোঁজে স্রোতকে। বারান্দায় চোখ যেতেই খেয়াল করে স্রোত দাঁড়িয়ে এক মনে আকাশ দেখছে। সমুদ্র উঠে ফ্রেশ হয়ে স্রোতের কাছে যায়। সকালের এই সুন্দর প্রকৃতির মতোই তুমিও সুন্দর স্রোতোষিনী। হঠাৎ করে সমুদ্রের এমন কথায় চমকে উঠে স্রোত। লোকটা এমন হুট করে এসে এমন এমন কথা বলে যেন সে কবি। চমকে উঠলেও তা বুঝতে দেয় না স্রোত। বাহিরে কি হচ্ছে জানো? স্রোত এবারও সমুদ্রের প্রশ্নের উত্তর দেয় না। গতকাল থেকেই স্রোত একবারও সমুদ্রের সাথে কথা বলেনি। সমুদ্র অনেক কিছু বললেও কোন কিছুতেই রেসপন্স করেনি বা কোন কথারও জবাব দেয়নি সে। রুমের দরজায় কেউ নক করায় স্রোত দরজা খুলতে চলে যায়। রুমে নীলা এসে তাদের জানায় সবাই নিচে ড্রয়িং রুমে তাদের জন্য অপেক্ষা করছে, তারা যেন এখন নিচে যায়। স্রোত তখন নীলার সাথে নিচে চলে যায়। সমুদ্র ও তাদের পিছু পিছু নিচে আসে। এসো বৌমা, তোমার জন্য অপেক্ষা করছিলাম আমরা। এখন ঠিক আছো তো? শরীর ভালো লাগছে তোমার? সমুদ্রের মায়ের এমন আদুরে কথা ভীষণ ভালো লাগে শ্রুতের। কতদিন হয় এমন আদুরে কথা সে শুনে না। জি আন্টি, এখন ঠিক আছি। এই কি কথা বৌমা, তুমি আমায় আন্টি কেন ডাকছো? আমি কিন্তু এখন তোমার বান্ধবীর মা নই, আমি এখন তোমার শাশুড়ি মা হই, তাই তুমি আমাকে মা বলেই ডাকবে। স্রোত মাথা নাড়িয়ে সম্মতি জানায়। প্লিজ রাবেয়া, তোমাদের নাটক শেষ হলে আমায় খেতে দাও, আমার অফিস আছে। আমার এসব নাটক দেখার মতো সময় নেই। সমুদ্রের বাবার এমন কথায় সমুদ্র রেগে এগিয়ে যেতে চাইলে নীলা তাকে আটকায়। ইশারায় শান্ত হয়ে ডাইনিং চেয়ারে বসতে বলে। স্রোতের সামনে এমন হাইপার হওয়া যাবে না তার, তাই সমুদ্র চুপ করে চেয়ারে বসে পড়ে। রাবেয়া বেগম স্বামীকে খাবার বেড়ে দিলে তিনি চুপচাপ খাবার শেষ করে অফিসে চলে যান। অন্যদিকে স্রোত তখনও খাবার সামনে নিয়ে বসে আছে। এ কি নাথ বউ, তুমি এখনো খাচ্ছ না যে? সমুদ্রের দাদর কথায় মাথা উপরে তুলে স্রোত। কি মিষ্টি দেখতে মানুষটা। বৃদ্ধ হলে চেহারায় মায়া স্পষ্ট। তার কেন জানি মনে হচ্ছে এই মানুষটা তার খুব পরিচিত। কি হয়েছে মা, তুমি কি তোমার শ্বশুরের কথায় কষ্ট পেয়েছ? কেন বড় বউ ও কেন ওই অকাল কুষ্মান্ডের কথায় কষ্ট পাইব? আমার নাতি তো সাক্ষাৎ চাঁদ আনছে ঘরে। তুমি কষ্ট পেও না নাথ বউ, তুমি খেয়ে নাও। জানেন দাদি, আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে, আমার মনে হচ্ছে আমি বোধহয় আপনাকে কোথায় দেখেছিলাম। তাই বুঝি? দাদি গিয়ে স্রোতের পাশে দাঁড়ায়, তার মাথায় হাত বুলিয়ে নেয়। তার ভালো লেগে যায় এই মানুষটাকে। সমুদ্র খেয়াল করে স্রোতের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। সমুদ্র মনে মনে ধন্যবাদ দেয় দাদিকে। দাদির জন্য হলেও সে তার স্রোতোষিনীর একটু হাসির ঝলক দেখতে পেল। খাবার খেয়ে রুমে আসে স্রোত, সাথে সাথে সমুদ্রও আসে রুমে। স্রোত রেডি হয়ে নীলাকে ডাকতে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় সমুদ্র। আপনি এভাবে সামনে এসে দাঁড়ালেন কেন? যাক, অবশেষে তবুও তুমি কথা বললে আমার সাথে। আমাকে যেতে দিন।
কোথায় যাবে তুমি? আমার বাসায়। তোমার বাসা তো এখন এটাই। না, এটা আপনার বাসা, আর আপনার বাসায় আমি থাকতে চাই না। তাই মিসেস স্রোতোষিনী, তুমি কি জানো তুমি যে বাসাটায় থাকো না ওইটা কিন্তু তোমার স্বামী র বাড়ি? কি ওটা আপনার বাড়ি মানে? হুম, ওটাও আমারই বাড়ি। কিন্তু আমি তো জানতাম বাড়িওয়ালারা দেশে থাকে না। তোমাকে যা জানানো হয়েছে তুমি তো সেটাই জানবে, তাই না? ওই নীলুর বাচ্চাকে আমি আর ছাড়ব না। ওর জন্যই আজকে আমাকে এইরকম একটা বদলোকের বউ হতে হয়েছে। এই কি বললে? আমি বদ? শুধু কি বদ? আমি তো একটা গুন্ডা, মাথায় বন্দুক ধরা গুন্ডা। সরুন আমার সামনে থেকে, আজকে আমার একদিন কি আর নীলুর একদিন। স্রোত সমুদ্রকে সরিয়ে নীলার রুমের দিকে যায়। আজ সে নীলার 12টা বাজাবেই বাজাবে। তাকে নীলু মিথ্যা বলেছে। বেস্ট ফ্রেন্ড হয়ে এত বড় বেইমান। ওর ভাই আছে সেটা বলেনি। স্রোতের অগোচরে কত কিছু ঘটে গেছে নীলা তা জানা সত্ত্বেও তাকে বলেনি। তাড়াতাড়ি পা চালিয়ে স্রোত নীলার ঘরে যায়। দেখে নীলা শুয়ে শুয়ে ওর হবু বরের সাথে কথা বলছে। নীলুর বাচ্চা, আমি আর তোর একটা চুলও মাথায় রাখবো না। স্রোতের এমন চিৎকার শুনে আর এমন রাগী মাখা মুখ দেখে নীলু আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে কান থেকে যে ফোন পড়ে গেছে তা খেয়াল করেনি নীলা। নীরব বারবার হ্যালো হ্যালো করেই যাচ্ছে। কিছুক্ষণ পর হুঁশ আসে নীলার। সে নীরবকে বলে, শোন জান, কলটা কাটো, বেঁচে ফিরে আসলে আবার কথা হবে। নীরবকে এই কথা বলেই নীলা দেয় এক দৌড়, তার পিছু পিছু স্রোত দেয় দৌড়। এইদিকে এদের দৌড়াদৌড়ির কাণ্ড দেখে বাড়ির সবাই তো অবাক। দৌড়াদৌড়ি করে নীলা আর দুজনেই হাঁপিয়ে গেলে সমুদ্র স্রোতের সামনে একটা পানির গ্লাস আনে। স্রোত তাড়াতাড়ি করে পানিটা খেয়ে নেয়। এভাবে দৌড়াদৌড়ি করছো যে লোকে তো ভাববে নতুন বউকে ভূতে ধরেছে। সমুদ্র এমন কথায় লজ্জা পায় স্রোত। যতই সে সমুদ্রকে স্বামী বলে অস্বীকার করুন, কিন্তু এটাতেই সত্যি যে সে এই বাড়ির বউ। এই কিরে ভাইয়া, তুই শুধু ওরে কেন পানি দিলি, আমায় দিবি না? না, দিব না। তোকে পানি দিলে আমার বউ রাগ করবে। তাই তোকে পানি এনে দিব না, তুই গিয়ে এনে খা। এই কি বজ্জাত রে তুই ভাইয়া, তোর জন্যই তো আমাকে মিথ্যা বলতে হয়েছে। আর এখন তুই পাল্টি খাচ্ছিস। আমি তো শুরু থেকেই আমার বউয়ের পক্ষে। সমুদ্রের মুখ থেকে এমন বউ বউ কথাগুলো কেমন যেন অন্যরকম ফিলিংস হচ্ছে স্রোতের। সে তো চেয়েছিল তার বর যেন তাকে এভাবে বউ বলুক সবার সামনে। কিন্তু এখন এসব ভাবার আগে কিন্তু শব্দটা এসে যায়। টিনেজ মনে যখন বর বউয়ের স্বপ্ন সে একই ছিল, তখন হুট করে আনাফ তার জীবনে জড়িয়ে গেলেও তার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে গেছে। কোন দুনিয়ায় তুমি হারিয়ে যাও বলো তো স্রোতোষিনী? কোথাও হারাইনি, আমায় এখন বেরোতে হবে, আমার টিউশন পড়াতে যেতে হবে। না স্রোতোষিনী, তুমি আর টিউশন পড়াবে না। কেন পড়াবে না? আপনি আমার স্বামী, আপনি আমার খরচ চালাবেন, সেই জন্য। তুমি টিউশনই কেন পড়াবে মা? সমুদ্র তো ঠিকই বলেছে। তোমার এখন টিউশন পড়ানোর কোন প্রয়োজন নেই। আমরা আছি তো তোমার পাশে। সমুদ্রের মায়ের কথা তার ভালো লাগলেও সে এটা কখনোই মানবে না যে মানুষটাকে সে স্বামী বলেই মানে না, তার টাকায় চলার কোন প্রশ্ন আসে না। স্রোত নিজেই নিজের জন্য যথেষ্ট, সে কারো মুখাপেক্ষী হয়ে জীবন কাটাতে চায় না। এটা কেমন বিয়ে আপনি বলুন তো মা? আমাকে কিডন্যাপ করা হলো, তারপর আমার মাথায় বন্দুক ধরে আমাকে বিয়ে করাতে বাধ্য করা হলো। মা, আপনি কি পারতেন আমার জায়গায় থেকে সবটা মেনে নিতে? ছোটবেলায় আমি মা হারিয়েছি। সৎ মায়ের নানান অত্যাচার সয়ে বড় হয়েছি। তারপর বাবা আমায় বিয়ে দিল যেন আমি সুখী হতে পারি, নিজের স্বপ্ন পূরণ করতে পারি। হ্যাঁ, হয়তো আমি নিজের স্বপ্ন পূরণের পথে ঠিকই এগিয়েছি, কিন্তু সুখী কখনোই হতে পারিনি। পৃথিবীতে আপন বলতে আমার বাবাই ছিলেন, কিন্তু কি কপাল আমার, দেখুন আমি তাকেও হারিয়ে ফেলেছি। আদর, যত্ন, ভালোবাসা এসব আমি কখনোই পাইনি। জানেন তো মা, আমি কত শত রাত কান্না করতে করতে যে ঘুমিয়েছি তার হিসেব নেই। আমার মাথায় হাত বুলিয়ে আমায় সান্ত্বনা দিবে এমন একটা মানুষও আমার ছিল না। মেয়েরা অসহায় মা, সব জায়গায় তার অসহায়।
আমি নীলুকে বড্ড বেশি ভরসা করতাম, কিন্তু নীলুও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। ও একটাবার কি পারতো না আমায় সবটা জানাতে? এভাবে এত নাটকীয়তার কি খুব প্রয়োজন ছিল? হ্যাঁ, এটা ঠিক, আমি চাইনি এর কখনো বিয়ে করতে, কিন্তু তাই আমাকে তুলে এনে আমার মতের বিরুদ্ধে বিয়ের মতো একটা সম্পর্কে জড়ানোটা কি সত্যি উচিত হয়েছে? আমি পারছি না মা, এত সব ভার বহন করতে আমার ভীষণ ক্লান্ত লাগে। কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ে স্রোত। রাবেয়া বেগম, নীলা এবং দাদি জড়িয়ে ধরে স্রোতকে। এইটুকু বয়সে মেয়েটা কত কিছু সহ্য করছে, ভাবতেই যেন সবার চোখে জল এসে যায়। সমুদ্র সবটা শুনে তার অবশ্য এর সবটা জানা আছে। তোমায় ভালো রাখবো বলেই তো তোমায় এই সামান্য আঘাতটুকু আমায় দিতেই হলো স্রোতসিনী। আমি তোমায় পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা এনে দিব, দেখে নিও তুমি। কেঁদো না মা, আমার ছেলেটা সত্যিই তোমায় খুব ভালোবাসে, বিশ্বাস করো। 6টা বছর পর ও যখন বলল ও নতুন করে বাঁচতে চায়, তখন আমি আর কিছুই ভাবিনি, শুধু ভেবেছি আমার ছেলের সেই বেঁচে থাকার কারণটা আমাকে এনে দিতেই হবে। জানো তো মা, আমার ছেলেটাও অনেক কিছু সহ্য করেছে। কলেজ জীবনের প্রথম প্রেম ওরে ধোঁকা দিছে। যার জন্য দেশ ছেড়েছিল সেই একদিন অন্য কারোর জন্য আমার ছেলেটাকেই ছেড়ে দিয়েছিল। সমুদ্র আর তিয়াসার প্রেম তোমার শ্বশুর মেনে না নিলে ছেলের মুখের দিকে তাকিয়ে সে মেনে নিয়েছিল, কিন্তু শর্ত দিয়েছিল সমুদ্রকে স্টাবলিশ হতে হবে। সমুদ্র তখন দেশের বাইরে যায়, কিন্তু অন্যদিকে তিয়াসা অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, সেটা আমরা জানতে পারি। সমুদ্রকে ওর বাবা জানাতে বারণ করে, কিন্তু কোন এক বন্ধুর মাধ্যমে সমুদ্র জেনে ফেলে আর জরুরিভাবে ও দেশে চলে আসে। এতে সমুদ্র আর ওর বাবার মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সমুদ্র ভাবে ওর বাবা চাইলেও তিয়াসাকে হারাতো না, কিন্তু ও জানে না তিয়াসা ওরে জাস্ট অপশন করে রেখেছিল। আমার ছেলেটা অন্ধকারে তলিয়ে যায়, ওর সব স্বভাব পরিবর্তন হতে শুরু করে। ও আস্তে আস্তে হিংস্র হতে শুরু করে, তারপর আমরা ওকে মেন্টাল হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে একটু সুস্থ স্বাভাবিক হলে বাসায় নিয়ে আসি। আস্তে আস্তে স্বাভাবিক হয়, তারপর একদিন ও তোমায় দেখে তোমায় ফলো করতে করতে ও তোমায় ভালোবেসে ফেলে। আমার ছেলেটাকে ভুল বুঝো না মা, পারলে আমার ছেলেটাকে একটা সুন্দর জীবন দিও, একটু সুখে রেখো, আগলে রেখো। কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে চলে যায় রাবেয়া বেগম। অন্যদিকে স্রোত এসব শুনে হতভম্ব হয়ে যায়। কতটা ভালোবাসলে মানুষ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। আচ্ছা, এই মানুষটাকে সে যদি ভালোবাসতে চায়, তবে কি সেটা তার মহৎ কাজ হবে না? সমুদ্র আর স্রোত একে অপরের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। এবার হয়তো কাটবে তাদের এই জোরটা, কিন্তু স্রোতের যে আরো সময় লাগবে। সমুদ্র এসে স্রোতের সামনে দাঁড়ায়, কলেজের জন্য রেডি হয়ে নিচে আসতে বলে গাড়িতে গিয়ে বসে সে। বিকেল থেকে সমুদ্রকে বাড়িতে দেখছে না স্রোত। সেই সকালে তাদের কলেজে দিয়ে চলে গেছে আর নাকি বাসায় আসেনি। সকালের ঘটনাটা না ঘটলে বোধ হয় সমুদ্রের বাড়িতে না আসাটা নিয়ে স্রোত খুশি হতো। কিন্তু ঘটনাগুলো জানার পর কেমন জানি সমুদ্রের প্রতি তার মায়া কাজ করছে। একটা মানুষ এতটা ভালোবাসা পাওয়ার পরও ছেড়ে যেতে একবারও ভাবেনি। ছেড়ে যাওয়ার পরও বিপরীত মানুষটার কি অবস্থা হতে পারে সেটাও ভাবেনি। মানুষ এতটা নির্দয় হতে পারে? নিজের আপন মনে কথাগুলো ভাবছিল স্রোত, এমন সময় তার পাশে নীলা এসে দাঁড়ায়। তুই হয়তো আমার উপর অনেক রেগে আছিস স্রোত। স্রোত, আর তোর রাগ করাটা স্বাভাবিক। তোর সব থেকে ভালো বন্ধুটাও তোর সাথে বেইমানি করেছে। কিন্তু বিশ্বাস কর স্রোত, ভাইয়ের কথা ফেলে দেওয়ার সাধ্য আমার ছিল না। তিয়াসা আপুর এইভাবে ঠকানোটা ভাইয়া মেনে নিতে না পেরে মানসিকভাবে এতটাই অসুস্থ হয় যে ওরে আমরা হসপিটালে দিতে বাধ্য হই। অনেকটা সময় পর ভাইয়া যখন নতুন করে তোর সাথে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করে, তখন আমি চাইলেও তা থেকে ভাইয়াকে বারণ করতে পারি নাই। ভাইয়া তোকে সত্যি খুব ভালোবাসে রে স্রোত। তুই যদি আমার ভাইটাকে ফেলে চলে যাস, আমার ভাইটা আর বাঁচবে না রে স্রোত। প্লিজ স্রোত, তুই সবটা মেনে নে। কথাগুলো বলেই নীলা কান্নায় ভেঙে পড়ে। স্রোত নীলাকে বুকে টেনে নেয়। একজন বোন হিসেবে তার ভাইয়ের জন্য এসব করা তো কোনো অপরাধ নয়। ভাইয়ের ভালো থাকাটা প্রতিটা বোনের কাছে আনন্দের। তারও একটা ভাই আছে, তার ভাইও যদি এমন কিছু করতো, সে কি তাকে সাহায্য করতো না?
অবশ্যই করতো। প্লিজ নীলু, কাঁদিস না। তোর প্রতি সত্যি এখন আর আমার রাগ নেই রে। তুই যা করেছিস, তোর জায়গায় আমি থাকলে আমার জন্য হয়তো আমিও এটাই করতাম। সত্যি বলছিস? আমায় তুই ক্ষমা করে দিবি তো? হুম, দিব গো ননদিনী। ননদিনী, তার মানে তুই এই বিয়েটা মেনে নিয়েছিস ভাই, একে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছিস? দেখ নীলু, প্রথম বিয়েটা আমার টিকেনি, আমি চাইলেও তা টেকাতে পারিনি। এবার যখন বিয়েটা হয়েছে আমি চাই না এবার আমি কোন ভুল করে বসি। বিয়েটা যেভাবেই হোক কিন্তু হয়েছে তো, তাই না? আর আমি যতই তাকে স্বামী হিসেবে অস্বীকার করি, কিন্তু সত্যি তো এটাই, ইনি আমার স্বামী। তোর কথা শুনে আমার তো এখন নাচতে ইচ্ছে করছে রে স্রোত। উফ, না 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 স্রোত নয় ভাবি। রাত 10টায় বাড়ি আসে সমুদ্র, হাতে দুটো প্যাকেট নিয়ে রুমে ঢুকে। স্রোত তখন পড়ার টেবিলে বসে সমুদ্রের অপেক্ষাতেই ছিল। তুমি এখনো জেগে আছো? সমুদ্রের কথায় তার দিকে তাকায় স্রোত। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর স্রোত মনে মনে বলে, এত সুদর্শন পুরুষ কেউ কোন নারী উপেক্ষা করে ছেড়ে যেতে পারে? এক দেখায় যে কোন নারী প্রেমে পড়ে যাবে এমন পুরুষও জীবনে প্রেম বিরহে বছরের বছর কাটিয়েছে? স্রোতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয় সমুদ্র। কিছু বলবে স্রোতোষিনী? সমুদ্রের কথায় সে ভাবনা থেকে ফিরে আসে, সাথে ভীষণ লজ্জাও পায় স্রোত। লজ্জা কেন পাচ্ছ প্রেয়সী? নিজের বরকেই তো দেখছো, এতে কিন্তু আরো সওয়ার হচ্ছে তোমার। আচ্ছা, কি দেখলে বলো তো? আমাকে কি আজকে অনেক হ্যান্ডসাম লাগছে? অবশ্য আমি তো বরাবরই অনেক বেশি হ্যান্ডসাম, তাই না বউ? সমুদ্রের মুখে বউ কথাটা শুনে স্রোতের খুব ভালো লাগে, সব মুচকি এসে মাথা নিচু করে। তুমি জানো স্রোতোষিনী, তোমায় না হাসলে একদম মায়াবতী লাগে, মনে হয় পৃথিবীর সমস্ত মায়া তোমার মধ্যে আছে। তোমার ঠোঁটের ওই হাসিটা আমি আমৃত্যু দেখতে চাই। সমুদ্রের এমন আবেগী কথা স্রোতের হৃদস্পন্দন যেন আরো দ্বিগুণ করে দেয়। সে তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে বলে ওঠে, আপনি কি প্রতিদিন এমন রাত করে বাড়ি ফিরেন? কেন, তুমি কি আমায় অপেক্ষায় ছিলে? আসলে আপনি খাননি তো, তাই বসেছিলাম। স্রোতের কথায় অবাক হয় সমুদ্র। স্রোত তার জন্য অপেক্ষা শেখাবে তাই? তার মানে কি স্রোত থেকে স্বামী বলে মেনে নিয়েছে? স্রোত আর কোন কথা না বাড়িয়ে নিচে গিয়ে খাবার নিয়ে আসে সমুদ্রের জন্য। তার সামনে সব খাবার রেখে দূরে গিয়ে বিছানায় বসে স্রোত। স্রোতের শাশুড়ি রাবেয়া বলেছেন সমুদ্র আসলে তাকে যেন খাবারটা রুমে এনে দেয়, সমুদ্র রাতের খাবার নাকি রুমেই খায়। তার কথা মতোই স্রোত সমুদ্রে কে খাবার এনে দেয়। সমুদ্র খাবারগুলো সাইডে রেখে একটা প্লেটে ব্যাগে রাখা বিরিয়ানির বের করে স্রোতের সামনে নিয়ে যায়। স্রোত বিরিয়ানি দেখে সমুদ্রের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। তা দেখে সমুদ্র বলে, আমার বিয়ে উপলক্ষে বন্ধুরা ট্রিট চেয়েছিল, বলল সবাই নাকি কাচ্চি খাবে। পরে ভাবলাম যার আশা উপলক্ষে বন্ধুদের ট্রিট দিলাম তাকে না খাওয়ালে কেমন হয়, তাই আমার মিষ্টি বউটার জন্য ও নিয়ে আসলাম। তুমি খেয়ে নাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। বিরিয়ানি স্রোতের খুব পছন্দ, তাই অত শত না ভেবে খেতে বসে যায়। পরক্ষণে তার মনে পড়ে সমুদ্র তো বাড়ির খাবার খেলো না, তাকে তো ডাকা উচিত খাওয়ার জন্য। আপনি খাবেন না? স্রোতের ডাকে ওয়াশরুমে না গিয়ে দাঁড়িয়ে পড়ে সমুদ্র তৎক্ষণাৎ উত্তর দেয়, তুমি যদি খাইয়ে দাও আমি খেতে রাজি। সমুদ্রের কথায় রাজি হয় স্রোত। তার জন্য ভালোবেসে মানুষরা খাবার এনেছে, মুখ ফুটে মানুষরা খেতে চেয়েছে। না খাইয়ে দিলে যদি কষ্ট পায়। দেখতে দেখতে পার হয়ে যায় কয়েকটা দিন। স্রোতের মনে সমুদ্রের জন্য মায়া বাড়তে থাকে। অযত্নে অবহেলিত হয়ে বেড়ে ওঠা ফুলটাকে কেউ একজন অতি যত্নে আগলে রাখছে। বিষয়টা ভাবতেই স্রোতের দুচোখ ভরে যায় জলে। সেও এমন ভালোবাসা পাবে ভেবেছিল কখনো? সমুদ্রের বাবাও আস্তে আস্তে স্রোতকে মেনে নিতে শুরু করেছে। যদিও এইরকম বিয়েটা তার মোটেও পছন্দ হয়নি, কিন্তু স্রোতের আচার আচরণ তাকে মুগ্ধ করেছে। বাড়িতে মেহমানে ভরপুর হয়ে গেছে। নীরব আর নীলার বিয়ে উপলক্ষে সকল আত্মীয় স্বজনই এসেছে। এইদিকে স্রোত তো লজ্জায় লাল হয়ে আছে। নীলার বিয়ে উপলক্ষে সবাই আসলেও স্রোতের দিকেই যেন মনোযোগ সবার।
আত্মীয় স্বজন সবাই স্রোত এ খুব পছন্দ করে। তোমাকে বরাবরই লজ্জা পেলে খুব সুন্দর লাগে। তোমার এই লজ্জা মাখা মুখটা আমায় খুব বিমোহিত করে জান পাখি। সমুদ্রের মুখে এমন ডাক শুনে স্রোতের লজ্জা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। আজকাল স্রোত ও সমুদ্রকে চোখে হারায়, আর সমুদ্র তো স্রোতকে যেন চোখের আড়াল করেই না। আমার নাতি কিন্তু তোমার প্রেমে দেওয়ানা হইয়া আছে, এবার অন্তত তার প্রেমের ডাকে সাড়া দিও না বউ। দাদির কথা যেন স্রোতকে আরো ভাবনায় জড়িয়ে দেয়। বিয়ের পর সমুদ্রকে কি তার স্বামীর অধিকার থেকে বঞ্চিত করছে স্রোত? নীলাকে বিদায় দিয়ে রুমে আসে স্রোত। সমুদ্রকে নীলার জন্য কাঁদতে দেখে তার ভাইয়ের কথা খুব মনে পড়ে যায় স্রোতের। সৎ ভাই হলেও স্রোতকে খুব ভালোবাসতো। স্রোতও কখনোই মনে করেনি সে তার সৎ ভাই। সে তো তার মা বোন ভাই সবাইকে ভীষণ রকম ভালোবাসে। স্রোত খেয়াল করে তার চোখের কোণে জল জমেছে। কাঁদছো কেন স্রোত? কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? স্রোতের চোখে পানি দেখে উতলা হয়ে যায় সমুদ্র। আপনি আমায় অনেক ভালোবাসেন তাই না? স্রোতের কথায় তার দিকে তাকায় সমুদ্র। চোখের পানিটুকু হাত দিয়ে মুছে দেয় সে। আমায় প্রশ্ন করছো স্রোত যে তোমায় ভালোবাসি কিনা? জানো স্রোত, তিয়াসা ছিল আমার টিনেজের ভালোবাসা। মেয়েটাকে আমি অসম্ভব ভালোবাসতাম। কখনো তিয়াসা ছাড়া আমার ভাবনায় অন্য কিছুই আসতো না। গ্র্যাজুয়েশন করার পর বাবা চাইলেন আমি যেন এবার দেশের বাইরে গিয়ে বাকি পড়াশোনাটা কমপ্লিট করি। আমি যেতে চাইনি তিয়াসাকে ছেড়ে। ওর পরিবার ওরে দেশের বাইরে পাঠানোর পক্ষে ছিল না। পরে আমি চেয়েছিলাম তিয়াসাকে বিয়ে করতে, কিন্তু তিয়াসা আমাকে জানায় ও আমার জন্য অপেক্ষা করবে। যদিও বিয়ের এই সিদ্ধান্তে বাবা মতো দেয়নি। অবশেষে আমি বাধ্য হয়ে চলে যেতে। তারপর কি হয়েছে সেটা তো তুমি তো জানোই। কয়েক বছর পর আমি আবারও প্রেমে পড়ি তোমার। ভালোবেসে ফেলি তোমাকে। যদি তুমিও হারিয়ে যাও তাই আমি বাধ্য হই তোমাকে জোর করে বিয়ে করতে। আমায় অন্তত বলতে তো পারতেন যে আপনি আমাকে ভালোবাসেন, বিয়ে করতে চান। বলার পর তুমি যদি আমায় প্রত্যাখ্যান করতে আমি পারতাম না স্রোত। এক নারীকে ভালোবেসে আমার অর্ধেক জীবনটাই তছনছ হয়ে গেছে স্রোত। বাকি অর্ধেক জীবন আমি তোমার সাথে থাকতে চাই স্রোত, ভালোবাসা নিয়ে থাকতে চাই। দয়া করে তুমি আমায় ছেড়ে যেও না স্রোত। স্রোত সমুদ্রের সামনে যায়, জড়িয়ে ধরে সমুদ্রকে। এমন একটা মানুষকে সে কি করে ছেড়ে যাবে? আর ছেড়ে যাবেই বা কোথায়, কার কাছে যাবে? যে মানুষটা তাকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে সে কি করে স্বপ্নটা ভাঙবে? না, তা পারবে না স্রোত। সেও ভালোবেসে এই মানুষটার সাথে বাকিটা জীবন কাটিয়ে দিবে। পরের দিন এক নতুন দিনের সূচনা হয় স্রোতের। যেখানে আছে তার জীবনে ভালোবাসা, ভালোবাসার মানুষের একজোড়া বিশ্বস্ত হাত। যেই হাত জোড়া তাকে আগলে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। একটা সুন্দর পরিবার আছে তার এখন, যেখানে সবাই তাকে ভালোবাসে। স্রোত তো এমন একটা পরিবার, এমন একটা সংসার চেয়ে এসেছিল। গাড়িতে পাশাপাশি বসে আছে স্রোত আর সমুদ্র। স্রোত জানে না তারা কোথায় যাচ্ছে। সমুদ্রকে বারবার জিজ্ঞেস করলেও সমুদ্র বলেনি তাকে। গাড়ি থামে একটা কবরস্থানের সামনে। সমুদ্র ইশারা দিয়ে বলে, এটা তোমার বাবার কবর স্রোত। স্রোত কান্নায় ভেঙে পড়ে বাবার কবরটা দেখে। স্রোতের খুব ইচ্ছে করছিল বাবার কবরে একটু হাত বুলিয়ে দিতে, কিন্তু মেয়েদের যে কবরস্থানে যেতে নেই। সমুদ্র স্রোতকে বুকে টেনে নেয়। সে চায় না তার স্রোতস্বিনীর চোখে আর কখনো জলের ধারা নামুক। সে তার প্রেয়সী কে সারা জীবন ভালোবেসে আগলে রাখবে। স্রোত বহুদিন পর তার নিজের বাড়িতে পা রাখে। মেয়েরা আজীবন বাবার বাড়িকেই নিজের বাড়ি বলেই মনে করে। কারণ এই বাড়িতেই যে জন্ম হয়, ছোট থেকে জেনে আসে এসে তার নিজের বাড়ি। ছোট ভাই এগিয়ে এসে স্রোতকে জড়িয়ে ধরে। সাথে এগিয়ে আসে তাদের মা। সে অনুতপ্ত তার ব্যবহারে, ক্ষমা চায় স্রোতের কাছে। স্রোত জানায় তার প্রতি স্রোতের কোনো রাগ ক্ষোভ নেই। সে তো শুধু আজীবন তাকেই মা বলে ভেবে এসেছে। আর মায়ের প্রতি কি কোনো সন্তানের রাগ জন্মাতে পারে?
সন্ধ্যা পর্যন্ত গ্রামে থেকে আবারও সমুদ্রের সাথে রওনা হয় স্রোত তার পরিবারের কাছে তার সংসারে। এই সময়টা সূর্যাস্তের হলেও এই সময়টা স্রোতের জীবনে নতুন অধ্যায়ের সূচনা। সমুদ্রের ভালোবাসার বিশালতায় স্রোত খুঁজে পেয়েছে তার বেঁচে তীব্র আকাঙ্ক্ষা। সমাপ্ত।